এসএসসিতে গণিতে যারা ভয়ে আসো, পরিসংখ্যানে 20 নাম্বার তোলা যাদের জন্য খুব বেশি দরকার, তাদের জন্য আজকের এই ক্লাসটা। এই ক্লাসে এক্সট্রা এমন কিছু করাবো না, যেইটুক তোমার পরীক্ষায় আসবো এইরকম আমি মাত্র 4টা সৃজনশীল আজকের এই ক্লাসে কমপ্লিট করবো। এই 4টা সৃজনশীল আমি একটু সময় নিয়ে কমপ্লিট করবো, যাতে এই 4টার মাধ্যমেই তোমার পরিসংখ্যানের 20 নাম্বারটা অন্তত কনফার্ম হয়। তোমার মতো যারা গণিতে ভয়ে আছে, যারা একটু গণিতে দুর্বল আছে, তাদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করো। এই একটা ক্লাস অন্তত এইবারের মতো তোমার এই গণিত পরীক্ষা উদ্ধার করব, এটুকু আমি বলে দিতেছি। এখানে আমি প্রথমে একটা সৃজনশীল তুলছি। এইখানের বিষয়গুলো আমি খুব ভালো মতো বুঝামো, প্রতিটা টপিক আমি এইভাবে বুঝামো যাতে এই একটা ক্লাস, এই একটা অঙ্কই যথেষ্ট এই বিষয়টা তোমার পুরোপুরি পাকা করার জন্য। এই জন্য আমি খুব গতিতেও করাবো না, মোটামুটি রিল্যাক্সভাবে করাই যাবো। তো তুমি একটু ধৈর্য নিয়ে এই ক্লাসটা দেখো। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি গণিতে দুর্বল হও, আমি আবার রিপিট করতেছি, এই ক্লাসটাই তোমারে পারে এইবার এসএসসি পরীক্ষায় অন্তত পাস মার্ক এনে দিতে। বুঝছি? তো আমরা শুরু করতেছি যেটা ধারা। এইখানে কোনো বিদ্যালয়ের 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে দেওয়া আছে। আমরা 4টা এখানে দেখতে পাইছি, যেটা শুরু হয়েছে 47 থেকে 51, 52 থেকে 56, এভাবে চলতে চলতে এই পর্যন্ত গেছে। গণসংখ্যাগুলো নিচে দেওয়া আছে। ক নম্বরে আমাদের কাছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। কি বলছে? মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করা লাগে এই বিষয়টা জানি। এর জন্য আমাদের একটা বক্স রেডি করতে হইব। কয়টা বক্স তুমি রেডি করবা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে টোটাল 7টা বক্স আছে। তুমি অতিরিক্ত একটা বক্স তৈরি করবা। এই যে এইরকমভাবে, যেটা আমরা কি বলি, অনুভূমিক বলি, মানে উপর থেকে নিচে এইভাবে তুমি কয়টা ঘর তৈরি করবা? এইখানে যতটা আছে তার থেকে জাস্ট একটা বেশি। আর এইভাবে খাড়া ঘর তৈরি করবা মাত্র 3টা। তো ঘরগুলি তৈরি করি, তারপর বাকি বিষয়টা বুঝি। আমরা বক্স তুলছি এবং স্বাভাবিক কাজগুলি করছি। স্বাভাবিক কাজ আসলে কি? আমাদের প্রথম ঘরটাতে শ্রেণীব্যাপ্তি হয়, যেগুলি এই যে মানগুলি দেখে দেখে জাস্ট তুলে নিছি। গণসংখ্যা এই মানগুলিও দেখে দেখে তুলছি। এখানে আমাদের একটু কাজ করতে হইব, ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করতে হইব। তো এই ঘরের নাম কি? ক্রমযোজিত গণসংখ্যা। কিভাবে বের করে? এখানে 5 আছে, তুমি এখানেও 5 লিখে দিবা। তারপরে করবা কি, এই উপরের ঘরটা নিচের ঘরটা মানে কোনাকুনি, এই যে এই দুই ঘরে যোগ করে এখানে বসাই দিবা। দাগ দেওয়ার প্রয়োজনে জাস্ট আমি বুঝাই নিলাম। এই দুইটা ঘরের যোগ করবা, এইখানে বসাই দিবা। তো এখানে আছে 5, এখানে আছে 11, 11 যোগ 5 সমান কত হইল? 16। শেষ। আবার সেম কাজ রিপিট করো। 16 এর সাথে 13 যোগ করো। 16 যোগ 13, 16 যোগ কত? 13। এটার মান পাওয়া গেল 29। প্রক্রিয়াটা তো বুঝছি। আবার 29 এর সাথে 9 যোগ করতে হইব। তো 29 যোগ 9, এবার বের হইব 38। 38 সাথে আবার 8। প্রতিবার তুমি করবা কি, ক্যালকুলেটার তো তুলতাছই নাকি? যেমন এখানে ধরো 38 উঠছে, স্পষ্ট কি দেখা যায়? 38 এর সাথে কত যোগ করতে হইব? 8। তো একটা প্লাসে ক্লিক করি, জাস্ট 8 তুইলে ক্লিক দিয়ে দিই, অ্যান্সার বের হয়ে যাব। এভাবে তুমি আস্তে আস্তে কাজটা করে নিবা। 46, সেমভাবে 46 সাথে 4 যোগ করলা, কত হইল? 50। তো বোঝা গেল এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কত পেয়েছি? 50। গণসংখ্যার নিচে এক্সট্রা একটা ঘর লিখছি না? সবার নিচেই তো আছে। এইখানে n লেখা তুমি এই মানটা শুধু বসাই দিবা। এটা মূলত সেই সবার যোগফল, বা এটা আমাদের উপরেও দেওয়া ছিল। দেখো, শ্রেণীতে কতজন? 50 জন শিক্ষার্থীর কথা বলছে। এইখানে সবসময় ওই রেজাল্টটাই বেরোইব। ক্রমযোজিত গণসংখ্যা তুলছি। এখন এই মধ্যক শ্রেণীর জন্য আমাদের একটু বাংলা কথা লিখতে হইব। বাংলা কথাটা সহজ। কি লিখবা? লিখবা এখানে n এর মান আমরা কত জানছি? 50 না? লিখে দিলাম। তারপর দেবো সুতরাং n এর 2 দ্বারা ভাগ করি, মানে 50টা আমি কি করতেছি? 2 দ্বারা ভাগ করতেছি। আমি বের করছি মধ্যক। মধ্যক মানে কি? মিডল না? আমি মাঝখান খুঁজতেছি। কোনো একটা কিছু যদি তুমি মাঝখান খুঁজতে চাও, ধরো এইটি একটা দাগ আছে, যদি মাঝখান খুঁজতে চাও, এটা কি তুমি 2 টুকরা করবা না? তো 2 দ্বারা এই কারণে মূলত ভাগ করছি। 2 আসলে এটারে অর্ধেক করতেছে, একদম মিডলে যেতেছে। তো এই জন্য 2 দ্বারা ভাগ করছি, পাওয়া গেছে কত? 25। এখন তুমি খোঁজো তো আমাদের 25 এই ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরটাতে আছে? এখানে আছে কি? না, অবশ্যই নাই। নাকি আছে? 16-র ভেতরে তুমি 25টাকে খুঁজে পাইবা? না, পাওয়ার চান্স নাই। কিন্তু 29 এর ভেতরে 25 দেখা না যায়, কিন্তু এতটুকু আমি জানি যে 29-এর ভেতরে, মানে আমি গণনা শুরু করলাম, 29-এ গেছি, গণতে গণতে 29 পর্যন্ত গেছি, এর ভেতরে অবশ্যই 25-এর অবস্থান আছে না? তো এইভাবে চিন্তা দিবা, তো বুঝেই যেতেছে আমাদের 25 এই ঘরটাতে আছে। এই ঘরে যদি আমি 25টা পাই, এই ঘরে যাওয়ার তোর প্রয়োজন নাই। যে ঘরে তুমি প্রথম তোমার এই মানটারে, মানে ভাগ দেওয়া মানটারে খুঁজে পাইবা, ওইটাই তোমার মধ্যক শ্রেণী।
এই বরাবর আসবা, এটা কোন ঘরে অবস্থিত? 57 থেকে 61। তো এইটুকু কথা একটু লেখা দাও, যা কত 57 থেকে 61, এর নাম হচ্ছে শ্রেণী, শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। সুতরাং এটা আমাদের মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী কত 57 থেকে 61। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল? মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এবার এটার জন্য আমি মধ্যমান বের করতে চাই। তো মধ্যমান বের করার সূত্র কি আমরা জানি? মধ্যমান বের করার সূত্র একদম সিম্পল, নিম্ন সীমা উচ্চ সীমার যোগ করবা। যেমন লিখে দিলাম আমি নিম্ন সীমা প্লাসের উচ্চ সীমা, উচ্চ সীমা ভাগ 2, কাজ এইটুকুই। তো এখানে 57 যোগ 61 ভাগ 2, একটু যোগ করে দেখি। 57 যোগ হইতেছে আমাদের কত? 61, 118 বেরিয়েছে, ভাগ দিলাম 2 দ্বারা, রেজাল্ট বেরোব 59। কী করবা? যেহেতু আমি বলছি আমি দুর্বলদের নিয়ে কথা বিশেষভাবে বলতেছি, এটা হচ্ছে তোমাদের পাস করার ক্লাস, তো আমি একদম ভাইঙ্গার ডিটেল আকারে বলতেছি। তুমি যদি ক্যালকুলেটারে ডাইরেকশন দাও এইভাবে যে 57 যোগ 61 তুললাম, তারপর ভাগ 2 দিয়ে দিলাম, তাইলে কিন্তু তোমার কাজটা হইব না, মানে রেজাল্ট তুমি ভুল পাইবা। তো এই ক্ষেত্রে ক্যালকুলেটার ভাবে কি এগুলার যোগ করছি তারপরে এর সাথে ভাগ করছি, এইরকম কিছু না। সে আগে ভাগের কাজ করতে হবে। কার কাজ? সে করে কি আগে এই দুটোর ভাগ করে, ওই ভাগফলের সাথে 57 যোগ করে, এই জন্য রেজাল্টটা হয় না। তো তোমার কাজ কি তুমি জানো? তুমি আগে এইটুক কইরা সমান একটা ক্লিক দিবা, মানে 118 বের হয়ে যাব। এবার তুমি ভাগে ক্লিক দাও, 2-এ ক্লিক দাও, তারপর সমানে ক্লিক দাও, তুমি অ্যান্সারটা পাইবা। বিষয় বুঝছি না? সিম্পল জিনিস, তা একটু বইলা নিলাম। আমি কিছু চাইতেছি না এমন কিছু ছুঁইটা না যায় যেগুলোর জন্য তোমার নাম্বারটা কাটা যাক। এই একটা ক্লাসই তো, একটু ধৈর্য নিয়ে দেখো, ইনশাল্লাহ এই একটা ক্লাস তোমারে পাস করাইব, ঠিক আছে? আর আমি তাদের জন্যই করতেছি যারা পাস নিয়ে সংশয় আছে, বারবার বলতেছি। অনেকের কাছে এই ক্লাসটা খুব সোলো মনে হইতে পারে, যে এগুলো সব আমি জানি, ঠিক আছে? তাদের জন্য এই ক্লাস না, তাদের জন্য আমি আমার পুরো একটা সাজেশনের ক্লাস রেডি রাখছি প্রতিটা অধ্যায়ের, ওগুলো তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। ওইখান থেকে তোমার যেই ক্লাস প্রয়োজন তুমি দেখো। আর এই ক্লাসটা তাদের জন্য, বারবার বলতেছি, যারা গণিত নিয়ে ভয়ে আসো, পাস নিয়ে সংশয় আসো, তাদের জন্য হয়েছে। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন দেখো এইখানে তুমি মাত্র কয়টা, একটা কি বলে ক নাম্বার কমপ্লিট করছো না? এই একটার ভেতরে তুমি মূলত অনেকগুলি নিয়ম কমপ্লিট করছো। কোনো কোনো সৃজনশীল এমন হয় কি শুধুমাত্র তোমার কাছে ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা জানতে চাইব, তো তুমি যে এইটুকু করে এসো একটা হয়ে যাব। যে এই লাস্ট পর্যন্ত করতে পারে সে তো এটুকু এমনিতেই করতে পারবো। তো এখানে তার একটা কমপ্লিট হয়ে গেল। মাঝে মাঝে হয় কি শুধুমাত্র আমাদের মধ্যক শ্রেণীটা দেখাইতে বলে, তো মধ্যক শ্রেণী তুমি এই পর্যন্ত করছো, মধ্যক শ্রেণী বের করছো, আরেকটা তোমার সৃজনশীলের ক নাম্বার হয়ে গেছে। আর কখনো কখনো এইরকম দিয়ে দিব, আরেকটা হইলো, মানে 3টা কমপ্লিট। আবার মাঝে মাঝে করে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা জানতে চায়, মধ্যক শ্রেণীর নিম্ন সীমাই 57, আবার উচ্চ সীমাও জানতে চায়, উচ্চ সীমায় 61। মাঝে মাঝে আবার এমনও তোমাদের সাথে করতে পারে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণী তুমি কোনটারে সিলেক্ট করছো? দেখো আমাদের মধ্যক শ্রেণী সিলেক্ট হয়েছে এই যেটা 57 61, এটার পূর্বের শ্রেণী কি এটা না? পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু জানতে চেতে পারে, বা পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু জানতে চেতে পারে। তো তোমার এই একটা নিয়ম জানা থাকলে এইরকম তুমি বহুত নিয়ম শেষ করতে পারবা। তো তুমি ফোকাস করো এই একটার দিকে। এখন আমি বলতেছি না ওগুলো তুমি ট্রাই দাও, আমি বিভ্রান্ত করতেছি না, তুমি এটা ভালো মতো ট্রাই দাও, কমপ্লিট। আমরা কি জানছি? মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়ের জন্য যা যা করা লাগে সব কমপ্লিট করছি। এরপরে খ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা সবাই জানি আমাদের কি করছে, সারণ থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো। আরেকটা আছে আমাদের গাণিতিক গড়, ওটার প্রয়োজন নাই, ওটা ক্যান্সেল করো। তুমি সংক্ষিপ্ত পদ্ধতির গড় শিখো, কীভাবে করতে হয়, বিস্তারিত কী করতে হয় আমি দেখাই দিতেছি। এইখানে যেহেতু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে বলছে, আমাদের এইখানে এইরকম ঘর প্রয়োজন পড়বে একটাই বেশি। এখানে মোট ঘর আছে কয়টা? 7টা। আমাদের এইরকম উলম্ব ঘর প্রয়োজন, অনুভূমিক ঘর প্রয়োজন কয়টা? 8টা, একটা বেশি। আর আমাদের উলম্ব বা খাড়া ঘর প্রয়োজন 5টা। গড় নির্ণয় করতে, মূলত সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে খাড়া ঘর প্রয়োজন পড়ে কয়টা? 5টা। তো ওইগুলি একটু কমপ্লিট করি, তারপর পুরো বিষয়টা বুঝাই দিতেছি। আমরা আমাদের প্রয়োজনীয় ঘরগুলি রেডি করছি। ঘর কয়টা?
এইভাবে নিছি আমরা, এখান থেকে জাস্ট একটা বেশি, তো এখানে মোট 7টা ছিল, আমরা 8টা নিছি। আর এইভাবে ঘর 1টা 2টা 3টা 4টা 5টা, এই ঘরের নামগুলি কি হইব? শ্রেণীব্যক্তির পরের ঘরটা তুমি গণসংখ্যাও লিখতে পারো, মধ্যমানও লিখতে পারো। আমার কাছে যদি জানতে চাও আমি বলবো তোমরা মধ্যমানটা লিখো, তাইলে ইজি হইব। কারণ কি, মধ্যমান হইতাছে এই দুইটা ঘরের মধ্যবিন্দু বা মাঝখানের বিন্দু। নাম কি? মধ্যমান। তুমি প্রকাশ করবে এটারে এক্সআই ধারা। কি ধারা? এক্সআই। আর বের করার প্রক্রিয়াটা কি? একদম সিম্পল। এখানে আমরা যা শিখছি তাই, নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2, নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2 করলে এখানের মান বের হয়ে যাব। তো এখানে আছে 47, তার সাথে যোগ করলাম আমরা কত? 51, ভাগ কত? 2, 49 বের হয়েছে। এরপরেরটাও করবা, 52 যোগ 56 ভাগ কত? 2, এখানে বের হয়েছে 54। আরও একটা করি, 57 যোগ 61 ভাগ 2, 59। এবার দেখো তুমি একটা প্যাটার্ন খুঁজে পেতে পারো, এই দুটো সেম হয়েছে না, তাহলে এটাও সেম হইব। ঠিক আছে, মানে প্রক্রিয়াটা এইভাবে তুমি আগাইবা। হয়তো কিছু কিছু আছে যদি পার্থক্য 10 থেকে একদম হুবহু হয়, মানে এখানে 49 হচ্ছে, এই ঘরে 59, এই ঘরে 69, এইভাবে আগায়। আর কিছু যদি পার্থক্য 5 করে দেওয়া থাকে, তারা এক ঘর পর পর রিপিট হয়। এই বিষয়টা যদি সুন্দরভাবে ধরতে পারো, তুমি এই যে ক্যালকুলেটার হেল্প ছাড়াও বাকিগুলি বের করতে পারবা। যদি ধরতে না পারো, কোনো ঝামেলা নেই, ক্যালকুলেটার চালায় যাও নাকি। আমার দেওয়ার একদম পুরো 100 টার্গেট না যে অ্যান্সার করার, তো এটাতে একটু সময় তুমি বেশি নাও। ঠিক আছে, বুঝতে পারছি তো। তো এরপরে এখানে কি আছে? 62 যোগ 66 ভাগ দিয়া 2 দেখলাম, ওই এটার মতো হইব 64। এটা আমাদের 49 হয়েছে, এটা 59, এটা 54 হয়েছে, এটা অবশ্যই 64। তো ওই হিসাব করলে আমাদের এরপরেরটার মান কত হইব? 69। এরপরেরটার মান হইব 74। এরপরের মান হইব, আর নাই তো লেখার দরকারও নাই, কমপ্লিট। এটা আমাদের মধ্যমান, দুইটার যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, আমাদের এক্সআইয়ের মান বের হয়েছে। এরপরে আমাদের গণসংখ্যা, এটাতে এফআই দ্বারা প্রকাশ করবা। কি দ্বারা প্রকাশ করবা? এফআই। অন্তত আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়গুলি করার সময় এই নামগুলি একটু গুরুত্ব বহন করে, এদের একটু লিখে যাইবা। ঠিক আছে, এগুলো তো দেখিয়ে লিখবা। তো প্রথমটাতে আছে 5, তারপরে আছে 11, এরপরে 13, এরপরে আছে 9, এরপরে 8, এরপরে 4। এখানে এন লেখো, সবার একটু যোগ করো, বা উপরেও লেখা থাকতে পারে, তাও তুমি একটু যোগ করে দেখে নিবা। 5 যোগ 11 যোগ 13 যোগ 9 যোগ 8 যোগ 4, ফাইনালি 50 বের হইব। তা একটু চেক দিয়ে নিলাম, নিজের শান্তি। এনের মান কত জানছি? 50। শ্রেণীব্যক্তি হইলেও, মধ্যমান হইলেও, গণসংখ্যা হইলেও। এরপর একটা গুরুত্বপূর্ণ ঘর, যেটার নাম হইতেছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, UI ইজ ইকুয়াল টু XI মাইনাস এর A/H। এই সূত্রটাকে মুখস্থ রাখতে পারবো না। অনেকেই বলবা শুধু যদি আমি এই বাংলা টুক লিখে দিই তাইলে কি হইব না? হ্যাঁ, হইতে পারে, ঠিক আছে। এখন এইটুক জিনিস কি তুমি চাইলে মুখস্থ করতে পারবা না? UI সমান XI মাইনাস এর A/H, এইটুকুই তো। তো এইটুক দেওয়ার চিন্তায় যারা আসো, তার সাথে এইটুকু মুখস্থ করে ফেলো না, কি হয় এমন নাকি? এত কিছু তোর মুখস্থ করতে বলতেছে না, জাস্ট ছোট্ট একটা জিনিস বলছে, এটা মুখস্থ করে রাখো, শেষ। ধাপ বিচ্যুতিও লিখবা, এই সূত্রও লিখবা। সূত্র অনুসারে তোমাদের মান বসাতে বলতাম না, জাস্ট এটা ইজি নিয়ম। যে ফরম্যাটটা কি, মাঝের একটা ঘর, মানে আনুমানিকভাবে যেটা আমাদের গড় হইতে পারে, ওই ঘরটা খুঁজে বের করো। তো খুঁজি, এখানে ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা ঘরের মধ্যে মাঝের ঘর হইবে মাঝের 2টা। বিজোড় সংখ্যা হইলে বের করাটা খুব ইজি হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যা, একটু জটিল আসলে কিছুই না। মাঝের ঘর বের হইব 2টা। এই 2টার মধ্যে থেকে তুমি 13 নিবা নাকি 9 নিবা, এই কনফিউশন দূর করব। এই দুটো থেকে বড় কে, তার দিকে তাকাইলেই হয়েছে। 13 আছে, 9 আছে, কে বড়? অবশ্যই আমাদের 13 বড়। তাহলে অবশ্যই আমি 13 ঘরটারে সিলেক্ট করে এখানে 0 লিখে দিলাম। বুঝছি কথা? যদি আমাদের 13 নিচের ঘরে থাকতো, আমি নিচে 0 লিখে দিতাম, এইটুকুই। উপরে মাইনাসের 1 মাইনাসের 2, নিচের দিকে 1 2 3, শেষ। তুমি জাস্ট এইটুক নিয়ম ফলো করলেই কাজ কমপ্লিট। এটার ব্যতিক্রম থাকে, এমন না যেন ব্যতিক্রম দেয় না, হ্যাঁ ব্যতিক্রম আছে, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে হইব ওই চিন্তায় তুমি যাইই না। ঠিক আছে, তুমি ধরে নাও এইভাবেই আসতেছে, তুমি এটাই মাথায় রাখো, ওইটা মাথায় রাখতে গিয়ে এটার মাথা থেকে বের করো না। সহজ কনসেপ্ট কি, মাঝে কে আছে? 2জন যদি থাকে, ওই ঘর থেকে বড় গণসংখ্যা যে, তার আমরা 0 ধরবো, উপরে মাইনাসের 1 2 3, নিচে প্লাসের 1 2 3, এইটুক মাথায় রাখছো, কাজ হয়ে গেছে। ঠিক আছে,
এরপরে ধাপ বিচ্যুতির মানও বের হইল। এরপরে আমাদের কাজ হয়েছে এই দুটো ঘরের গুণ করা। এখন এই জন্য আমি মূলত এই যে নামগুলো দিয়ে রাখছি। এখন আমি গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি না লিখে জাস্ট লিখে দেবো FIUI, শেষ। বোঝা যাবে যে আমি FIUI এর কী করতেছি, গুণ। এই দুটোর কী করতেছি, গুণ। তো লিখে দিলাম FI এই ঘরের মান আর এই ঘরের মান UI, তারা ইন্টু আকার আসে। তো এই দুটো মান একটু গুণ করি। এইখানে আমাদের প্লাসের, এখানে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, 11কে 11, 13-র সাথে 0 গুণ করছি। 0 এমন একটা জিনিস যারেই গুণ করি 0 বানাই দেয়, তো এটারও 0 বানাই দিছে। 9কে 9, তারপরে 8 দুগুণে 16, এরপরে 3 4 12। এখন এগুলো সব যোগ করতে হইব। একটা যোগের চিহ্ন আছে যেটা আমরা সামেশন বলি, এই যে এইভাবে দিয়ে দিবা। এইভাবে মাথা দেওয়া লাগে, না দিলেও প্রয়োজন নাই। তুমি এম তো লিখতে পারো, এমটার জাস্ট এই পাশে কাট করে দাও, শেষ ঘটনা। এই যেটা দিয়ে দিলাম, সামেশন কার বের করতেছি FI আর ইউ এর। এখন কত হইতেছে, যোগ বিয়োগ সবাই পারি আমি জানি, কিন্তু আমি এমন অনেকেও দেখছি যাদের নিয়ে মূলত কথা বলতেছি। আমি যে কেউ এবার ফেল না করুক, আমার এই ক্লাসটা যারা দেখছে অন্তত এইরকম কেউ একটা স্টুডেন্ট ফেল না করুক, এটা আমার উদ্দেশ্য। এজন্য বলতেছি। এমন অনেক আছে যোগ বিয়োগ ঠিকঠাক করে, কিন্তু চিহ্ন কী হইব ওই বিষয়ে বলাই যায়। তো তাদের জন্য একটা সহজ নিয়ম কি জানো, তুমি নিচে থেকে তোলা শুরু করো। মানে একটা ক্যালকুলেটর নিবা, সাইন্টিফিক আসলে কি সবার কাছেই আছে, নর্মাল থাকলেও প্রবলেম নেই, সবার ক্যালকুলেটর সেম স্টাইলে উঠবো। তুমি নিচে থেকে তোলা শুরু করো, এটা কি প্লাসের 12 না তুলছো, তারপর উপরেরটা, মানে সবার তুমি যেই চিহ্ন আছে ওই চিহ্ন আকারে তুলতে থাকবা। মানে এই যেরকম প্লাসের 12, তার সাথে প্লাসের 16 আছে, তার সাথে প্লাসের 9 আছে, তারপর ধরো শূন্যই আছে, শূন্যর চিহ্ন নেমে যান তাও দিয়ে দিলাম, মাইনাসের 11 আছে, মাইনাসের 10 আছে। তুমি এইভাবে তুলে জাস্ট সমান একটা ক্লিক দিবা, রেজাল্টটা এসে পড়বো। তো আমি ওইভাবেই তুলতাছি। 12, তার সাথে যোগাকার আছে 16, তার সাথে যোগাকার আছে 9, তার সাথে যোগাকার আছে 0। এরপরে এটার চিহ্ন তো মাইনাস, তো মাইনাস দিয়ে তুললাম মাইনাসের 11, এটার চিহ্ন মাইনাসের 10। জাস্ট আমি এইভাবে তুলছি, দেখো ক্যালকুলেটারটা বোঝা যায় কিনা। জাস্ট এইভাবে তুলে নিছি, তুলে একটা সমানে ক্লিক দিছি, আমার অ্যান্সার এসে পড়ছে। অ্যান্সার দেখা গেলো 16 আসছে। সামনে কোনো চিহ্ন আছে না, নাই, তাহলে অবশ্যই প্লাসের 16, অবশ্যই কিসের 16, প্লাসের 16। যদি তোমার মাইনাসের আসে তুমি মাইনাস লিখে নিবা, আর তো ঝামেলা নেই। যদি তোমার এই যে এরকম করে এখানে মানটা মাইনাসের আসতো, তুমি এখানে মাইনাস লিখে দিতা, আর অতিরিক্ত কিছু না। আমার যেহেতু প্লাসের 16, তুমি লিখে দিলাম প্লাসের 16। এখন বলতে পারো মাইনাস আসলে কিছু করারই দরকার নাই, যে চিহ্ন আছে ওই চিহ্ন লেখা রাখো, যেই চিহ্ন আছে ওই চিহ্ন তুমি জাস্ট কী করো, লেখা রাখো, আর কিছু করার প্রয়োজন নাই, এইটুকু শুধু মাথায় রাখো তুমি। এরপরে এইখানে আমাদের একটু কাজ আছে, অনেক কিছু তো করলাম, এবার একটু সূত্র টুত্র লিখতে হইব, এজন্য আমরা এটারে ক্লিয়ার করলাম, মানে আমাদের ক নাম্বার ক্লিয়ার করলাম। এবার দেখো, তুমি হয়তো আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটা জানো, যদিও না জেনে থাকো মুখস্থ করতে হইব, ছোট জিনিস তো লিখি আমরা। গড় চাইলে এক্স বার দিয়ে লিখতে পারো, বা শুধু গড় লিখলেও হয়ে যাবে, তো আমি এক্স বার দিয়ে লিখলাম। সূত্র কি, এ প্লাসের একটা দাগ দিবা, উপরে লিখবা সামেশন অফ FI UI, নিচে লিখবা N ইন্টু H। সূত্রটা কি, এ প্লাসের সামেশন অফ FI UI বাই N ইন্টু H। মনে থাকবো না, একটু খাতায় লেখা রাখো, একটু প্র্যাকটিস দাও, হয়ে যাব। হয়েছে। এখন এইখানে কার মান কোনটা আমি ঠিক জানি না, তো এগুলোটাকে জানাই নেই। এ আসলে আমরা কারে ধরছি, এর বাংলা নাম হইতেছে অনুমিত গড় বা আনুমানিক গড়। একদম পুরোপুরি না, আমরা একটা মানের আনুমানিকভাবে গড় ধরে নিলাম যে এটা হচ্ছে গড়, এটার আশেপাশে মানগুলি হইব। তো তাকাও, আমরা যেই ঘরটারে 0 সিলেক্ট করছি, এই যেখানে একটা 0 লিখছিলাম না, এই বরাবর আমাদের মধ্যমান যে আছে, কে আছে, মধ্যমান যে আছে, ওইটাই আমাদের এর মান। কার মান, এর মান। তো এখানটাতে কে আছে, 59। এই 59ই হইতেছে আমাদের এ। তুমি এখানে এ লিখতে পারো, না লিখলেও কোনো ঝামেলা নেই, তো লেখার দরকার নেই, বা লিখলে লিখতে পারো, ঝামেলা নেই। এর মান কত, 59। এবার কি আছে, সামেশন অফ FI UI, এটা তো তুমি নিজেই বের করছো, এই যে প্লাসের 16 বেরোছে, তো লেখো এখানে সামেশন অফ FI UI ইজ ইকুয়াল টু 16। এন এর মান, ওই যে যোগফল শিক্ষার্থী কতজন ছিল, এই যে বের করে রাখছিলাম 50। এখন এইচের মান কি, এই দুই ঘরের মানে 47 থেকে 51, এখানে কতজন আছে। বিষয়টা আসলে এমন না তুমি 51 থেকে 47টা বিয়োগ করবা, বিষয়টা হচ্ছে এইরকম, তুমি তোমার ক্লাসের চিন্তা করো, তোমার ক্লাসের 47 রুল থেকে 51 রুল পর্যন্ত কয়জন শিক্ষার্থী আছে। 47 নাম্বার তোমার এক বন্ধু আছে, 48 আরেকজন আছে, 49, 50, 51,
এইভাবে হিসাব করলে তুমি বুঝতে পারবে এখানে 5 জন আছে। কজন আছে? 5 জন। বা যদি এটাও জটিল মনে হয় তুমি এটা থেকে এটার পরবর্তীতে বিয়োগ দিয়ে দিবা, 51 থেকে 56 রেখে দিয়ে দিবা বিয়োগ, তাহলে সঠিক অ্যান্সার জেনে যাবা। বা তুমি চাইলে আমার মতো এরকম হাতও গুনতে পারো, সময় লাগবে না। 47, 47 আর কি সাথে নিয়ে 47, 48, 49, 50, 51, শেষ হয়ে গেছে 5 জন। তো আমাদের এইচ এর মান কত? 5। এটা 10ও থাকতে পারতো, তো সেক্ষেত্রে আমরা 10 ব্যবহার করতাম, এর বাইরে কিছু না। সব জানা হয়ে গেছে, এবার শুধু মান বসামু। এর মান কত? 59 প্লাস সামেশন FIU এর মান কত? 16 জানছি। এন এর মানটা কত? এন এর মান আমরা জানছি 50। আর এইচ এর মানটা কত জানছি? এইচ এর মান জানছি 5। এবার যে কাজটা আমরা করতে পারি, আমরা এত জটিল না কইরা, মানে জটিল না, ইজি, আমি আর কি বড় করতে চাইতেছি না। তো এখানে 59 যেমন আছে ঠিক ওই রকম, প্লাস তুমি জানো এইটা আর এটা গুণাকার আছে, আমাদের 5 উপরের সংখ্যা, তার নিচে মনে মনে একটা 1 আছে। তো আমাদের উপরের 5 আর উপরের 16 যদি গুণ করি, 16 গুণ 5, ক্যালকুলেটারে ক্লিক দিলাম, অ্যান্সার এসে বললো 80। মানে এখানে 80 বের হয়েছে। তো আমি এটা লিখতে চাইতেছি না, 80 নিচে আবার কত আছে? 50 না, ভাগ আকারে আছে। তো ক্যালকুলেটারে ক্লিক দিয়ে জাস্ট 50 তুইলা সমানে ক্লিক দাও, বের হয়ে গেছে 1.6। এবারে দুটোর যোগ করো, 1.6 এর সাথে আমাদের 59 যোগ করলাম, রেজাল্ট বের হয়েছে কত? 60.60। মানে পুরো কাজটি আমি ক্যালকুলেটারে করছি, ঠিক আছে? পুরো কাজটা কি হয়েছে? ক্যালকুলেটার হয়েছে, আর কিছু না। এখন কথা হইতে পারে তোমার মানটা যদি মাইনাসের বের হইতো, প্লাসে মাইনাসে এই চিহ্নটা কী হয়েছে? তো মাইনাস, এই চিহ্নটা কী হয়েছে? তো মাইনাস। তুমি 59 থেকে 1.6টা কী করতা? শুধু বিয়োগ করতা, আর কিন্তু কিছু না, বুঝছি? এরপর আমার তো দশমিকের পরে 60.6 বের হয়েছে, আর কোনো ঘর ছিল না। তো এখানে আমার কিছু লেখার প্রয়োজন নেই, কিন্তু তোমার যদি অনেকগুলি ঘর বের হয় সেক্ষেত্রে তুমি 3টা ঘর লিখবা। কয়টা ঘর লিখবা? 3টা ঘর লিখবা। আর এরপরে একটা প্রায় কথা লিখে দিবা। কি লিখে দিবা? প্রায়। এটাই তোমার সব ট্যাকেল দিয়ে দিব, কোনো ঝামেলা থাকলে এটা ঠিক করে দিব। কিন্তু আমার এটা তো আর প্রায় লেখার প্রয়োজন নেই, কারণ আমি যেইটুক বের হয়েছে ঠিক ওইটুক লিখছি। তো আমার অ্যান্সারটা এখানেই কমপ্লিট। আমাদের গড় শেষ। এটার নামই হইতেছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তুমি করতে গেলে হয়তো এমন হইতে পারে তোমার মানটা মাইনাস আসতেও পারে, প্লাসে আসতে পারে। প্লাস না এসে যদি মাইনাস আসে, তুমি এখানে লাস্টে এসে শুধু বিয়োগ করে দিবা, আর কিন্তু কিছু না। বাকি পুরো প্রক্রিয়া যা দেখেছে সব সেম, অন্য কোনো জটিলতা নাই। একটা হইলো আমরা গড় কমপ্লিট করলাম। এরপরে আমি যেহেতু একদম সৃজনশীল আকারে দেখাইতেছি, তো আমি মধ্য প্রচুরক পরের সৃজনশীলে দেখাই, এই ক্লাসে না। এই ক্লাসেই মানে এই অঙ্কটাতে না, এটাতে আমাদের গ নাম্বার কী আছে? সংক্ষিপ্ত বিবরণ সহ উপাত্তগুলির অজীব রেখা অঙ্কন করো। এখন আমরা এই চারটা ব্যবহার করে একটা অজীব রেখাইকে দেখাবো। অজীব রেখা কেমন হয়, কিভাবে করতে হয়, পুরো বিস্তারিত আমি এইখানেই দেখাই দিতেছি। তো একটু ধৈর্য নিয়ে দেখো কিভাবে করতে হয়। অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটা এরকম সারণীর প্রয়োজন পড়ে। এইখানে যতটা ঘর আছে ঠিক ততটা ঘরই, অতিরিক্ত ঘরের প্রয়োজন নাই। আর আমাদের খাড়া ঘর মাত্র 3টা। এবার তুমি যেই গ্রাফি অঙ্কন করো ওইটার জন্য তুমি এই বক্স যদি অঙ্কন করো, যেটা আমরা সারণী বলি, খাড়া ঘর মাত্র 3টেই। আমাদের অজীব রেখার জন্য 3টা ঘরের মধ্যে প্রথম ঘর হইতেছে শ্রেণীব্যক্তি, এই যে এই মানগুলি দেখে দেখে তুলছি। তারপরের ঘর হচ্ছে গণসংখ্যা, দেখে দেখে এই মানগুলি তুলছি। অতিরিক্ত যে ঘরটা লাগে অজীব রেখার জন্য ওইটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের অজীব রেখার জন্য যে অতিরিক্ত ঘর লাগে তার নাম কি? ক্রমযোজিত গণসংখ্যা। তো লিখলাম এখানটাতে ক্রমযোজিত গণসংখ্যা। কীভাবে বের করে? 5 ক নম্বর আমরা শিখছি। এই দুটার গুণ করো, এখানটাতে লিখে দাও। তারপর এই দুটার গুণ করো, এখানটাতে লিখে দাও। তারপর এর পরেরটার সাথে গুণ করো, এইখানে লেখো। এখানে করলে কত হইল? 38, 46, 50 লেখা হইল। এরপর এগুলো আমাদের এখানে স্থাপন করতে হইব। স্থাপন করার জন্য আমরা এখানটাতে গ্রাফ আইকে নিয়েছি, একটু কষ্ট করে বুঝে নিও। যতটুকু সম্ভব সুন্দর আকার ট্রাই করছি, বুঝে আকার ট্রাই করছি। এখানে লাল ঘরগুলি বুঝাইতেছে এক একটা 5 ঘর কইটা, মানে এই যেভাবে 5 ঘর, 10, 15, 20, 25 এগুলো। আবার এইভাবেও 5, 10, 15, 20 এভাবে তোমাদের গ্রাফটাও ঠিক এইভাবেই দেওয়া থাকবো। পরীক্ষার হলে যেটা দেওয়া থাকবো ওইটাতে তুমি কিভাবে তোমার এই মানগুলি স্থাপন করবে এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলতেছি। প্রথম কাজ তুমি করবা কি, নিচে থেকে যে 5 ঘরটা দেওয়া আছে স্পষ্ট দেখতেই বোঝা যাইব। গ্রাফ পেপার তো করছো, আশা রাখি আইডিয়া আছে। নীল রঙের হয়তো পরীক্ষার হলে পাইতে পারো, স্কুলগুলোতে বা এমনি বাইরে থেকে নিলে হয়তো সাদা লালের মধ্যে আমরা পাই, সাদার মধ্যে কালো আর লাল রঙের। তো আমি ওইটা আগে ট্রাই করছি।
এই যে একটা মিডলের যে ঘর আছে এইরকম একটা ঘর নিচে থেকে সিলেক্ট করবা। এই যে ধরো আমি এই যে এটার সিলেক্ট করলাম, গ্রাফের উপরেই তুমি পেন্সিল দিয়ে ওইখানে আবার একটা দাগ দিবা যাতে স্পষ্টভাবে বোঝা যায়, মানে একটু চিহ্নিত করলা ভালো মতো যে তুমি এটা নিয়ে কাজ করতেছো, বোঝা যায় তো? এই যে আমি এটার চিহ্নিত করছি। আবার হাতের বাম সাইড, কোন সাইড? তুমি যেখানে আছো হাতের বাম সাইড, মানে এই দিক থেকে সেমভাবে এরকমই একটা মোটা ঘরে সিলেক্ট করবা। ওটা তুমি কি করবে, এরকম দাগ দিয়ে দিবা। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম কাজটা তুমি এটা করবা মনে কইরা। প্রথম কাজ এই যেটা, যেইখানে তারা মিলিত হয়েছে যে এই জায়গাটা, এখানে তুমি লিখবা 0। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা আমরা কি বলি, মূল বিন্দু। এখন আমরা যেটা অঙ্কন করতেছি এটা হচ্ছে আমাদের অজীব রেখা। অজীব রেখার জন্য এক্স অক্ষ বরাবর, এটার বলি আমরা এক্স অক্ষ, যেখানে লিখে দিতেছি এটা আমাদের এক্স অক্ষ। এই বরাবর আমরা লিখি মূলত শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমারে, শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমারে বা উচ্চমানেরে, মানে পরবর্তী যে মানগুলি আছে 51, 56, 61, আমরা এইগুলো দ্বারা মূলত অজীব রেখা অঙ্কন করি। তো তুমি নিচে এটা লেখা নাও, শ্রেণীব্যক্তির উচ্চসীমা, উচ্চসীমা এইটুকু একটু লিখে নিবা। আর আমরা এই দিকটাতে যেটা সিলেক্ট করছি আমাদের এই বরাবর, এইখানে আমরা লিখি ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি এখানটাতে একটু লিখে দিতেছি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ। একটু নামকরণ করে দিলাম। আমরা এদিকে লিখছি শ্রেণীব্যক্তির উচ্চসীমা, আর এই দিকটাতে তুমি লিখে দিবা ক্রমযোজিত গণসংখ্যা। এগুলো তো বুঝছি, এই অংশটি একটু মুছে নিলাম। এই যে এখানে আমরা লিখতেছি কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা তুমি সুন্দর করে লিখে নিবা। এই যে এই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা হইব। এবার মানগুলি একটু কীভাবে বসাইবা দেখাই। এখানে আমাদের মান শুরু হয়েছে 47 থেকে, কিন্তু এটা আমাদের 0 বিন্দু। তো এই জন্য তুমি করবা কি, 0 থেকে পরবর্তী 5 ঘরের মধ্যে একটু ভাঙা চিহ্ন দিবা। এই যে এরকম, তোমার হাতেই, স্কেলের কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে পর্যন্ত ভাঙা চিহ্ন দিবা। তারপর এইখানে তোমার এই 47 লেখার কোনো প্রয়োজন নেই, তুমি লিখবা 51 থেকে, কত থেকে 51, কিন্তু একটা ঘর বাদ দিয়া, একটা ঘর বলতে আমি যে এরকম লাল যে পাঁচটা ঘরের একটা বক্স রেডি করে দেখাইছে, ওগুলার একটা পরবর্তী ঘরে গিয়ে তুমি মানটা বসাইবা, মানে এই যে এক ঘর ছেড়ে দিবা, এখানে এসে তুমি মান বসাইবা কত, 51। তো তুমি এখানটাতে লেখা দাও, এই যে এই বরাবর যেটা তুমি মেন দাগ ধরছো যাতে বোঝা যায় আমি এটার ইন্ডিকেট করছি যে 51। আমি বোঝানোর সুবিধার্থে একটু নিচে লেখলে মনে হয় সুন্দর হয়, নিচে আবার এটা লিখে ফেলছি। তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিতেছি, যে এইখানটাতে আমি লিখে দিলাম 51। আবার এই যে এখানটাতে পরবর্তী মানে এখানে কত দেখা গেছে, 56 না? তো এখানটাতে লিখে দিলাম আমি 56। এখানে আমাদের মান কত হইব, এখানে মান হইব 61। সবে যে পরের মানগুলি 61, এর পরের মানটা হইব কত, অবশ্যই 66, তারপরের মানটা হইব 71, তারপরের মান কত, তারপরের মান আমাদের 76। শেষ, আমাদের সব হয়েছে 76, লিখছি, হইল। এবার যদি একটু খেয়াল করি আমরা, আমাদের এ অক্ষ বরাবর সব হয়েছে। এইখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 50 পর্যন্ত। কত পর্যন্ত, 50 মোটামুটি যদি খেয়াল করি, প্রথমে আমাদের একটু চেক দিতে হইব আমাদের এই বরাবর 50টা ঘর জায়গা হইব কিনা। তোমাদের যে গ্রাফটা দেবো পরীক্ষার হলে, ওইটা সাধারণত যেইভাবে দেবো তুমি একটু খারাপভাবে নাও, মানে এই যে এরকম একটা স্লাইড অংশ দিব, তো এই যে কেমন, এই যে এরকম লম্বা এরকম দিব, এটার খাড়া করে নিলেই ক্রমযোজিত গণসংখ্যা জায়গা হয়ে যাব, প্রবলেম হইব না। তো সেই ক্ষেত্রে তুমি এই যে এভাবে কাজটা করবা। এবার তাও একটু গয়না নিবা যে এখানে আমাদের 50টা করে হইতেছে কিনা। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। খুব কষ্ট করে আমার 50টা হয়েছে। তো আমি একটু নামগুলি লিখে নেই। এখানেও সেমভাবে এই যে এই ঘরটা হইব আমাদের কত, 5, এটা 10, এটা 15, 20, 25, 30। আমি বোঝানোর জন্য এইভাবে করে নিতেছি, বলছি কিন্তু তোমরা একটু সাইডে লিখে নিবা, বা এখানে একটু গাঢ় করে লিখে নিবা, লিখলেই বোঝা যাইব। আমার হাতের আঁকার কারণে হয়তো লিখতে গেলে ওইভাবে স্পষ্ট হবে না, এই জন্য এই কাজটা করতেছি তোমাদের বোঝানোর জন্য। 35, 40, 45 এবং ফাইনালি এখানটাতে কত, 50। বুঝতে পারছি। এবার আমাদের আর স্কেলের কোনো কাজ নেই, এবার পুরোটা কাজই আমাদের হাতের। দেখো আমাদের 51 কিন্তু শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমা, এটার মান 51, আর ক্রমযোজিত গণসংখ্যার মান কত, 5। তো তুমি এখান থেকে 5 ঘর পর্যন্ত ওইখানে একটা গোল্লা দিবা, ছোট গোল্লাই দিও। তারপর হচ্ছে 56, এটার মান কত গেছে, 16 পর্যন্ত, তাহলে এখান থেকে 16 ঘর ওঠো, 5 ঘর, 10 ঘর, 15 ঘর, তার থেকে 1 ঘর উপরে, এই যে 16।
বোঝা যায় তো? এই যে আমাদের 16। তারপরে আছে 61, এটার জন্য কত? 29। উঠি 5, 10, 15, 20, 25, 30, এই যে আমরা লেখাও রাখছি, এটার থেকে একটা ঘর নিচে আমাদের 29, এই যে। তারপরে 66, 66-র জন্য কত আছে? 38, তো এখান থেকে ওঠো 66, 38, এই যে 35 হলো 36, 37, 38, বুঝছি? এই যে দিয়ে দিলাম। এরপরে কত আছে? 71, 71-এর জন্য কত? 46, তো 71 থেকে 46 ওঠো, কই আছে? এই যে আমাদের 45, একটা ঘর উপরেই কত? 46, এই যে। আর ফাইনালি আমাদের 76 যে, তার মানে হচ্ছে 50, তো একদম 76 বরাবর টপে দিয়ে দাও, এই যে এখানটাতে। এরপরের কাজ কি? তুমি যে এইখান থেকে একটা বিন্দু আরেকটা বিন্দুরে হাত দিয়ে মিলাইবা। আমাদের অজীব রেখা মিলানোর ধরন কিন্তু মূলত হাত দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু স্কেল দিয়ে না। কিন্তু অনেক ক্ষেত্রে যদি তোমার হাতের লেখা অনেকই বেশি আঁকা বাঁকা হয়, একদম বেশি বেশি, এমন হলে আসলে কথা না, যদি হয় সেক্ষেত্রে হয়তো স্কেল ব্যবহার করতে পারো, কিন্তু আমাদের রেখায় আমরা স্কেল ব্যবহার করি না। সহজ ভাষায় এটার নিয়ম হতেছে হাতে টানতে হয়। অজীব রেখাটা আমরা কিসে টানি? হাতে টানি। এই যে বিন্দুগুলো নিচ্ছি, আমরা একটা আরেকটা অ্যাড করে দিই। এখন কথা হইতেছে, আমরা এইখানে তো 0 থেকে ভাঙা করে এই পর্যন্ত দিছি, এখানে তো কিছু এখনো লিখি নেই। আমাদের মানটা শুরু হয়েছিল কত থেকে? 47 থেকে। আমরা এখানে 47 লিখতেছি না, আমরা এইখানে যেই প্যাটার্নের মানগুলি বাড়ছে বা কমছে ওই অনুসারে লিখতেছি। যেমন এইখানে ধরো 51 থেকে 56 হয়েছে, এর থেকে এটার পার্থক্য তো 5 না। বোল্ডভাবে যদি বলি 56 থেকে 51 5 কমে গেছে, তো 51 থেকে 5 কমাইলে কত হয়? 47 কিন্তু হয়। বা তুমি যে এগুলোর প্যাটার্নের দিকে তাকাইলেই বুঝবা। ও কি বলতেছিলাম, সরি, 46 হয়। যেমন এটা আমাদের 51 হয়েছে, এটা 56 হয়েছে, 61 হয়েছে, এটা মিল, এটা মিল, তো হিসাবে 76, এখানে 66, এখানে আমাদের 56, এখানে কত হওয়া উচিত? 46। তো আমি ওই হিসাবটা মাইনেই লিখলাম, একদম 47 এখানে দিলাম না। এবং এইখান থেকে এই ঘরটা মিলানোর জন্য আমি একদম দাগ ব্যবহার করতে পারি, কিন্তু তার থেকেও খুব বেশি ভালো হইব যদি এইখানটাতে আমি এইভাবে বসা জাস্ট ডট ডট ব্যবহার করি। এটা হইব সর্বোচ্চ উত্তম। মানে পুরোপুরি দাগ না দিয়ে তুমি যদি এইভাবে দাও, এইভাবে দেওয়ার অর্থ কি? অনেকটা আমাদের একদম যত দশমিকের মানগুলি বের হয় 100% মান সেম না, কারণ দশমিকের কিছু করে আমরা বাদ দিই, তখন আমরা প্রায় লিখে দিই না। তো ধরো গণিতের বাংলা ভাষায় প্রায় হয়েছে এটা, আর লেখার ভাষায় প্রায় হইতেছে এটা। আমাদের মানটা শুরু হয়েছিল 47 থেকে, কিন্তু এখানে আমি কত লিখছি? 46। একদম একুরেট না, এদিক সেদিক আছে। তো এর জন্য যখন আমি এই দাগটা দিয়ে দিই, এটা বুঝেছেন প্রায়, যে প্রায় এইখানটাতে। তো কোনো কনফিউশন রাখো না। আরেকটা কনফিউশন আছে, অনেকেই এটারে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে সমাধান করো, ওই নিয়মেও করতে পারো, কোনো ঝামেলা নাই। কিন্তু আমি এক্সট্রা কিছু করাইতেছি না, যেইটুক প্রয়োজন জাস্ট ওইটুক। এই নিয়মটা শিখছো, শেষ, ওটা শেখার প্রয়োজন নাই। যদি ওইটা শিক্ষা থাকে তুমি ওই নিয়মে দিয়ে দাও, তাহলে তো ওটা জানোই নাকি, তাহলে এই নিয়মে আসার কোনো প্রয়োজন নাই। এবার আমাদের গ্রাফটা তো বোঝা আশা রাখি হয়েছে, কোনো ঝামেলা টামেলা নাই। যদি ঝামেলা ভিডিওটা একটু টাইনে দেখে নিতে পারো, মানে একটু পেছনে গিয়ে আবার দেখে নিবা, ঠিক আছে? এখন এই গ্রাফের বাংলা কথাটা অনেকে একটু প্রবলেমে থাকো, প্যারায় থাকো, ঝামেলা হয়ে যায়। আমি 3টা গ্রাফের জন্য কমন একটা বাংলা কথা তোমার শিখিয়ে দেবো, এই অনুসারে এই প্যাটার্নে তুমি লিখতে থাকবা, পুরো নাম্বারটা এসে পড়বো। তো আমি এইখানে ওই প্যাটার্ন তোমার বুঝাই দিয়েছি, তুমি কীভাবে লিখবা, ঠিক আছে? আমি সব বুঝাই লিখবো, মুখস্থ করতে হবে একটু, ঠিক আছে, কিন্তু আমি এভাবে বুঝাবো, মুখস্থ না থাকলে তুমি দেখেও বলতে পারবা। প্রথম কথা, এটা আমরা কি ছক কাগজ বলি না? আমাদের গ্রাফ পেপার, এটার বাংলা নাম যদি আমি বলি, এটা ছক কাগজ বলে। তো আমি লিখতেছি ছক কাগজের, প্রথম কথাই ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এটা আমাদের এক্স অক্ষ না, তো লিখতেছি এক্স অক্ষ বরাবর কি বসাইছি আমরা? শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা, তো এটাই লিখবা, অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা। এবং আমরা ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি? ক্রমযুক্ত গণসংখ্যা, তো এটাই লেখো। এবং ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি? ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করি। মানে আমি এই অক্ষ বরাবর বসাইতেছি শ্রেণীব্যক্তির উচ্চ সীমাগুলিরে, আর এই অক্ষ বরাবর বসাইতেছি ক্রমযুক্ত গণসংখ্যাগুলিরে। এরপরে দেখো, এটা আমাদের এক্স অক্ষ না, এটার কথা একটু বলি। এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান, এই যে দেখো এইখানে 46 থেকে 51 পার্থক্য কত? 5।
51 থেকে 56 পার্থক্য তো 5। আর এই যে বক্সের ভেতর প্রতিটা ঘরও কিন্তু একটা একটা আছে, এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর। তো আমি পার্থক্যও লিখছি 5, এখানে আমাদের ঘরের সংখ্যাও কত 5। তাহলে বোঝা যায় আমি প্রতি এক একটা ঘরের মান এক করেই গুনছি। কত করে গুনছি? 1 করে। তো এই কথাটা আমি লিখে দেবো, প্রতি এক ঘরের মান 1 একক, 1 একক। এবং এখানে একটু আমি থামি, যদি কখনো তোমার পার্থক্যটা কত হয়, 5 হয়, তখন তুমি লিখবা প্রতি ঘরের মান 1 একক। আর যদি পার্থক্যটা 10 হয়, তো সেক্ষেত্রে লিখবা প্রতি এক ঘরের মান 2 একক। তো সহজ ভাষায় কি, যদি আমাদের 5 থাকে তাহলে লিখবা 1 একক, 1 একক। যদি পার্থক্যটা 10 থাকে তুমি লিখবা 2 একক। কথা কি বুঝাইতে পারছি? এমন ছাড়া অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে এটা আমি বলে দেবো। সামনে তো আরও ক্লাস আসতেছে, ক্লাস না সরি আরও সৃজনশীল আসতেছে, ওইখানে আমি এটা নিয়েও বলে দেবো। ঠিক আছে, আমি কিছু বাদ দিই নেই, তোমার যেইটুক দরকার সব দিয়ে দিছি। শুধু আমি একটা কথাই বলছি, একটু ধৈর্য নেওয়া দেখো, কারণ আমি প্রতিটা টপিক খুব স্লোলি এভাবে বুঝামো যাতে আজকের এই ক্লাসটাই এনাফ। আগে সব কিছু ধরো তোমার মাথায় চলে গেছে, কিন্তু একটা ক্লাস আসে তাইলেও হইব। ঠিক আছে, কি লিখছি? প্রতি এক ঘরের মান 1 একক। কেন লিখছি? কারণ আমাদের পার্থক্যটা 5 এবং ওয়াই অক্ষ বরাবর। এবার ওয়াইয়ের কথা বলতেছি, ওয়াই অক্ষ বরাবর। এখানেও দেখো পার্থক্য কিন্তু 5ই, 0 থেকে এ পর্যন্ত 5, 5 থেকে 10, মানে পার্থক্য 5 5 5 5 করে আছে। তাহলে এখানে আমি প্রতি ঘরের মান কত করে ধরছি? 1, এটাই বলে দাও। এই সেম কথাটাই, ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান 1 একক ধরে, তুমি এটা কি আঁকতেছো? তুমি আঁকতেছো এটা অজীব রেখা, তুই এটাই বলো। ধরে অজীব রেখা অঙ্কন করি, অজীব রেখা অঙ্কন করি। লাস্ট একটা কথা দেখো, আমি এখানে কিন্তু একটু ভাঙা চিহ্ন ব্যবহার করছি 0 থেকে 46 পর্যন্ত। তো এইটুক কথা লিখলেই কাজ শেষ। তো এইটুকু একটু লিখি, এটার মূল বিন্দু লিখতে পারো, 0 লিখতে পারো। তো আমি মূল বিন্দুই লিখতেছি, মূল বিন্দু হতে কত পর্যন্ত? 46। তোমার অঙ্কে হয়তো অন্য কিছু থাকতে পারে, আমার এটা 46 হয়েছে, তোমারটাতে 23 হইতে পারে, 35 হইতে পারে, 55 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তুমি ওইটা লিখে দেবা। মূল বিন্দু হতে 46 পর্যন্ত বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি, ভাঙা চিহ্ন ব্যবহার করি। এইটুক দিতে পারবা না? শেষ। এই যে এইটুক বাংলা, আমি বাকিগুলো যে এই প্যাটার্নে লিখবো, যখন আমি এরপরে বহুভুজ বা আয়তলেখ দেখাবো আমি এই নিয়মেই লিখবো, হুবহু এই প্যাটার্নেই। তো এটা জাস্ট তুমি একটু কষ্ট করে বুঝে মুখস্থ করে ফেলো, তাহলেই কিন্তু কাজ শেষ। বুঝতে পারছি? তো আমরা এইখানটাতে কি শিখছি? মধ্যক নির্ণয় শিখছি, মধ্যকের মধ্যমান নির্ণয় শিখছি, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের নিয়মটা শিখছি, আর এইখান থেকে আমরা অজীব রেখা অঙ্কনটা শিখছি। ঠিক আছে, একটা সৃজনশীল অনেক কিছু কভার হয়ে গেছে, আমাদের আর কিছু জিনিস আছে, আর মাত্র আমি 3টে সৃজনশীল করামো, বাইরে আর কিছু করামো না, এর থেকেই তোমার কমন পড়বো। তো পরবর্তী সৃজনশীলটা বুঝাই। 2 নম্বরে আমাদের ক নাম্বারটা একটা মুখস্থ পড়া। এখানে জানতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেন্দ্রীয় প্রবণতা। একটু খেয়াল করো, এই যে আমাদের চার্টটা, এটার দিকে যদি আমরা তাকাই, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কই আছে? এই যে এটা না, দেখো খেয়াল করে, এগুলো কিন্তু আমাদের একটু মাঝের দিকে আছে, কেন্দ্রের দিকে আছে। এই যে আমাদের মানগুলির একটা বিশেষ মানের কাছাকাছি যে অবস্থান করে বা কেন্দ্রের দিকে তাদের একত্রিত হওয়ার যে প্রবণতা, এটারই মূলত আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি। আর এই যে বৈশিষ্ট্যটা তুমি মধ্যকের বেলায় খেয়াল করবা, গড়ের বেলায় খেয়াল করবা, প্রচুরকের বেলায় খেয়াল করবা। তো এজন্য আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হইতেছে 3টা, গড়, মধ্যক, প্রচুরক। এখন যদি তোমার কাছে সংজ্ঞা জানতে চাই, তুমি জাস্ট এইটুক দিয়ে দিলে পুরো নাম্বারটা পেয়ে যাবা। কি লিখছি? অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। পুঞ্জীভূত মানে একত্রিত হয়। কেন্দ্রীয় মানের দিকে এই পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় 3টা জিনিস দ্বারা, গড়, মধ্যক, প্রচুরক। জাস্ট এইটুক তুমি দিয়ে দিবা, কমপ্লিট। বুঝতে পারছি? এরপরেরটা আমাদের এই ছকটা ব্যবহার করে, যেখানে 30 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দিয়ে দিছে, এটার আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? মধ্যক। মধ্যকের জন্য আমাদের এইখানে ঘর যতটা আছে তার থেকে একটা বেশি এইরকম উপর নিচে ঘর, যেগুলো আমরা কি বলি অনুভূমিক ঘর প্রয়োজন। তো এখানে ঘর আছে কয়টা? একটা।
2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে আমরা ঘর তৈরি করবো কয়টা? 8টা। এই যে এভাবে উপর থেকে নিচে। আর আমাদের খাড়া ঘর মাত্র প্রয়োজন 3টা। কয়টা? 3টা। ঘরগুলি তৈরি করি। আমাদের ঘর অঙ্কন কমপ্লিট। প্রথম ঘরটাতে শ্রেণীব্যক্তি, এই যে মানগুলি তুলছি। পরের ঘরে গণসংখ্যা, এই মানগুলি দেখে দেখে তুলছি। আর এই অতিরিক্ত ঘরটাতে আমাদের প্রয়োজন ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে লিখি ক্রমযোজিত গণসংখ্যা। এখানে 3 আছে, লিখে দিলাম। এই দুটো ঘরের যোগফল এখানে হইব 6 আর 3 9 হইল। 9 সাথে 7-এর যোগ করবা কত হইল? 16। 16-র সাথে 8-এর যোগ করবা কত হইল? 24। 24 সাথে 5-এর যোগ করলা হইল কত? 29। তার সাথে 1-এর যোগ করলে হয়ে গেল 30। এইখানে যে 30 পাওয়া গেছে, এই সবার যোগ করলে রেজাল্ট কত পাওয়া যাবে? 30। তো n লিখে এখানে 30 বসায় দাও। তারপরে এখানে তো আমি 30 পেয়েছি। আমাদের এইখান থেকে এই চার্ট থেকে এখন মধ্যক শ্রেণীটা সর্বপ্রথমে বের করতে হইব। তো মধ্যক শ্রেণী বের করি। এখানে এরপর আর কি লিখবা, আমি এখানে লিখতেছি, তোমরা এই চার্টটার নিচে লিখবা। এইখানে n = 30, তারপর লিখবা নিচে n/2 = 30/2, কত পাওয়া যাবে? 15। এখন খোঁজো তো 15 এইখানের কোন ঘরটাতে আছে? 1 থেকে 3-এর ভিতরে নাই, 1 থেকে 9-এর ভিতরে নাই, 1 থেকে 16-র ভিতরে কি আমাদের এই 15 আছে? বা অন্যভাবে যদি 9 থেকে 16-র ভিতরে বা 9-এর পর থেকে 16-র ভিতরে তো 15 পাওয়া যাবে নাকি? তো আমাদের মধ্যকটা অবশ্যই এই 16 যে ঘরটাতে আছে, মানে এই যে 56 থেকে 65, এই ঘরে 15-এর অবস্থান, মানে এটাই আমাদের মধ্যক শ্রেণী। আমাদের প্রতিবার এই নিয়মে বের করতে হইব। তো দেখো এখানে একটা বাংলা কথা লিখবা, এত যা কোন শ্রেণীতে অবস্থিত? 56 থেকে 65। প্রথমে কী করছি? এনের মানটা আমি 2 দ্বারা ভাগ করছি, যত পাইছি খুঁজে দেখতেছি এই 15 আসলে কোন জায়গাতে খুঁজে পাওয়া যায়। এখানে খুঁজে পাওয়া যায়, তো আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম। এই ঘর বরাবর আমাদের শ্রেণীব্যক্তি যে, সেই আমাদের মধ্যক শ্রেণী, যা 56 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী কত? 56 থেকে 65। এখন আমাদের মধ্যকের সূত্রটা লিখতে হবে। মধ্যকের সূত্রটা কি? মধ্যক নির্ণয়ের সূত্র l প্লাসের ব্রেকেট n/2 মাইনাসের fc ব্রেকেট h/fm। এই সূত্রটা কি মুখস্থ করতে পারবো না? l প্লাসের n/2 মাইনাসের fc ইন্টু h/fm, এইটুকু সূত্র তোমার মুখস্থ করতে হবে মধ্যক নির্ণয়ের জন্য। এই যে সূত্রটা, এখন সূত্র তুমি লিখছো ঠিক আছে, এখন কোনটা আসলে কে, কার মান কত এর তো জানি না। তো সাইডে একটা দাগ দিয়ে একটু লিখে নিতে পারি যে l এর মান হইতেছে, l রে বলি আমরা মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মানে ছোট যে মানটা 56, l এর মান 56। তারপর আছে n/2, n/2 আমরা ডাইরেক্ট বের করছি, তো n/2 ডাইরেক্ট বসাই দিই, বা শুধু nও লিখতে পারি, তো আমি n/2 বসাই দিলাম। n/2 কত জানছি আমি? 15। এরপরে আছে আমাদের fc লিখলাম, একটু পরে বুঝাইতেছি fcটারে। আগে h লিখি আর fm লিখি। h হইতেছে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি। বুঝাইছিলাম কিভাবে? 36 থেকে 45, মানে তোমার ক্লাসের রুল নাম্বার 36, যে বন্ধু তোমার আছে 36 থেকে শুরু করে পর্যায়ক্রমে 45 পর্যন্ত যে আছে সবাই নিলা, তাহলে কয়জন হইব? এভাবে হিসাবটা হয়। তো এটা গণবা কীভাবে? 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 10টা। হাত গণলে তুমি 10টা পাইবা, কিন্তু আপনি বিয়োগ করতে গেলে কিন্তু 9টা পাইবা। তো এই ছোটো বিষয়টি একটু খেয়াল রাখো। এর মান কত জানছি? 10। এরপরে আমাদের কি আছে? fm এর দ্বারা মূলত আমাদের মধ্যকটা বোঝায় বা মিডেন বোঝায়। যে m দ্বারা কি বোঝায়? মিডেন বোঝায়। আর এটা সবসময়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের গণসংখ্যার সর্বোচ্চ যেজন থাকে ওইটা হয়ে যায়। সব ক্ষেত্রে এমন না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যাব এটা আমাদের সর্বোচ্চ মানের সাথে অ্যাড হয়ে যায়। কিন্তু মূলত বের করার প্রক্রিয়া কি? আমরা যেই ঘরটারে মধ্যক শ্রেণী ধরছি, কোন ঘরটারে মধ্যক শ্রেণী ধরছি? এই যে 56 থেকে 65 ঘর, 56 থেকে 65 ঘর কোনটা? এটা না? তো এইখানে আমাদের গণসংখ্যা কত আছে? 7। কত আছে? 7। তাহলে মূলত এই 7 হি হইতেছে আমাদের fm। এই যে 7টাই আমাদের কি? fm। বুঝতে পারছি? তো বিভ্রান্ত হইও না, একটু খেয়াল রাখো। প্রক্রিয়াটা হচ্ছে এইরকম, যে ঘরটা তুমি মধ্যক ধরছো, মধ্যকের ঘর বরাবর যে গণসংখ্যা আছে, ক্লিয়ারভাবে বলতেছি, তুমি যারে মধ্যক ধরছো ওই ঘর বরাবর যে গণসংখ্যা আছে তার নামই হইতেছে fm। fm এর মান কত? 7। এবার এটা জানার পরে তোমার fc বের করাটা খুব ইজি। এই ঘরের আগে বা এটার উপরে
যে ক্রমযুক্ত গণসংখ্যার ঘর আছে তার নামই হইতেছে এফসি। এফএমটা আগে উদ্ধার করবা, তারপর এটার ডান পাশে গিয়ে তোর উপরের ঘরে যাবা, মানে এটার এক ঘর আগের ক্রমযুক্ত গণসংখ্যার নামই হইতেছে এফসি। তো এফসি এর মান আমরা কত জানছি? এফসি এর মান জানছি আমরা 9 জানছি। এই যে সবার মান জানা হলো, এবার শুধু বসাও। এল এর মান কত? 56 প্লাস n/2 এর মান কত? n/2 এর মান 15। এফসি এর মান কত বের করছি? 9 ইন্টু এইচ এর মান কত বের করছি? 10। এফএম এর মান কত বের করছি? 7। 56 লিখে দিলাম। এখানে 15 থেকে 9 চলে গেছে, তাহলে কত রইল? 6 রইল। এখানটাতে উপরে 10, নিচে কত? 7। ক্যালকুলেটার ইউজ করো, নর্মাল হিসাব ক্যালকুলেটারে দিয়ে দিবা, সঠিক রেজাল্টটা হিসাব করবো, কাজ শেষ। যেমন এখানটাতে আমি 56 লিখে রাখলাম, প্লাস 6 উপরের সংখ্যা 10 উপরের সংখ্যা, তাহলে 6 আর 10 গুণ করলাম 60 হইলো, তারে ভাগ দিয়ে দিলাম 7 দ্বারা। ভাগ দিলে কত বের হইলো? বের হইলো 8.57। এরপর অনেকগুলি ঘর আছে, যেমন একটু দেখাই নেই, 1 4 2 8 5 7 1। আমরা এতগুলি কখনোই লিখবো না, তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করবো। আমরা দশমিকের পরে যদি 2 ঘর নিতে চাই, তৃতীয় ঘরের দিকে তাকামো, ওই ঘরের মানটা যদি 4-এর থেকে বড় হয়, কি বলছি একটু খেয়াল দিয়ে শূন্য। ধরো আমি দশমিকের পর 2টা ঘর নিতে চাই, তাহলে আমি তৃতীয় ঘরের দিকে তাকামো, ওই ঘরটা যদি আমাদের 4-এর থেকে বড় হয়, তাহলে আগের যে 2 নম্বর ঘরটা আছে তার মান 1 বাড়াই দিবা। মানে এখানে যদি আমাদের 4-এর উপরে কিছু থাকতো, আমি এই ঘরটারে 7 না লিখে 8 লিখতাম, কিন্তু 4 বা 4-এর নিচে যদি থাকে, এখানে যা আছে ঠিক তাই। তো আমি এইখানটাতে কত লিখে দিতেছি? জাস্ট 57। বাকিগুলি লেখার কোনো প্রয়োজন নাই। এবার যদি একটু যোগ করি, আমাদের এগুলো যোগ করলে কত হইব? যোগ করলে হয়ে যাব 64.57। এখন কত দিচ্ছে? এখানে কিন্তু অনেকগুলি ঘর ছিল যেগুলো আমি লিখি নেই, যেগুলো আমি কী করি? বাদ দিয়ে দিছি। তো এর জন্য তুমি এখানটাতে একটা কথা লিখে দিবো অবশ্যই, প্রায়। এই মানটা এই মানের কাছাকাছি, একদম একুরেট মান না, প্রায় এরকম, মানে খুব কাছাকাছি, এটা ধরলেও হয়ে যায়। এই জন্য তুমি এই কাজটাও করে নিবা। বুঝতে পারছি বিষয়? আমরা চার্ট তৈরি করছি, চার্টগুলি কী কী? শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। যেই মানটা পাইছো ওইটাই মূলত আমাদের গণসংখ্যার মান, ওটার প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ভাগ দিলে যত পাইছো, এটা আমাদের গণসংখ্যার কোন ঘরটাতে আছে ওইটা চেক করবা। ওই ঘরটাই আমাদের মধ্যক শ্রেণী, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবা, কাজ শেষ। এখন ধরো মাঝে মধ্যে ব্যতিক্রম একটা মধ্যক দিয়ে দেয়। ব্যতিক্রম মধ্যকটা কি? একটু দেখো, আমি এখানে একটু পরিবর্তন করতেছি, এটা আশাটা কি পুরোপুরি বুঝছো? এইখানে আমি একটু পরিবর্তন করে তোমার ব্যতিক্রমটা বুঝাই দিতেছি, যদি বাই চান্স আইসা পড়ে যাতে দিয়ে আসতে পারো, কোনো ঝামেলা না হয়। এখানে একটা কাজ করলাম আমি, এইখানটাতে এই মানটা ধরো 5 বানাই দিলাম, আর এই মানটারে ধরো 2 বানাইলাম, তাইলে একটা কি পরিবর্তন আসবো? এখানে যদি আমি 5 দিয়ে দিই, এখানে আমি যদি কত দেই? 5, তাহলে এইখানের মানটা কত বের হইব? 8 বের হইব। আর এখানের মানটা বের হইব 15। এখানের মানটা কত বের হইব? 15। তারপরে এগুলো তো একটু চেঞ্জ আসবো, আর বাকিগুলি না দেখাইলেও হইব, যেটা আমার দরকার ছিল আমি পেয়ে গেছি, এইখানটাতেই পেয়ে গেছি। তারপর একটু দেখাই নেই, এটা সাথে এটা যোগ করি, কত হইব? 23 হইল। তারপরে যোগ করলে কত হইল? 28 হইল। এখানটাতে কত আছে? 2, 30 হইল। সব ঠিকঠাক। এখন কত হইতেছে? যখন তুমি 30টা ভাগ দিবা, 30টা ভাগ দিছো, ঠিক আছে, 15 কিন্তু পাইছো। 15 কোন ঘরে আছে? তোমার হিসাবে এই ঘরে, ঠিক আছে, এই ঘরে আছে, কিন্তু এটার এটা কি সেম হয়ে গেছে না? তখন আমাদের এই ঘরটাতে মধ্যকরে খুঁজে পাওয়া যাবে না, তখন আমাদের এই ঘরে মধ্যকরে খুঁজে পাওয়া যাবে না, তাইলে কি করতে হইব? ব্যতিক্রমটা কি বুঝছি? ব্যতিক্রমটা এই জায়গাতেই ভাগ দিয়ে তুমি যে রেজাল্টটা বের করছো এইটা আর আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার রেজাল্টটা যদি সেম হয়ে যায়, এটাও 15, এটাও 15, বা এটাও 50, এটাও 50, এটা অন্য কিছু, এটা অন্য কিছু, সেম সেম যদি হয়ে যায়, তাইলেই বুঝবা আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা আসলে এমন কিছুই না, প্রক্রিয়া হুবহু সেম, শুধু মধ্যকটা আমাদের এই ঘরে না থেকে তার পরের ঘরে চলে যাব। মধ্যকটা এই ঘরে না হয়ে কই হয়ে যাব? পরের ঘরে জাস্ট। তখন আর তুমি 56 থেকে 65-এর মধ্যকের শ্রেণী ধরবা না, ধরবা 66 থেকে 75। মানে এখানের মানটা কত হয়ে যাব? 66 থেকে 75। বুঝছি? এটা হওয়ার ফলে আমাদের এল এর মানটাই চেঞ্জ আসবো, মানে এটা আমাদের এখন আর 56 না, এটা হয়ে যাবে 66। n/2 যা আছে তাই। এফসি এর মান একটা চেঞ্জ আসবো, কারণ কি? আমাদের এফএম এর মান চেঞ্জ হয়ে গেছে। এফএম এই যে এই ঘরে এসে পড়ছে, এই যেটা আমাদের এফএম হয়ে গেছে, বুঝতে পারছি? এখন আমাদের এফএম এর মান কত? 8। এফএম এর মান কত? 8 হইব। এফসি এর মান হইব তার উপরের ঘরটা, মানে কত? 15। তাহলে এখানে আমাদের এফসি এর মান হয়ে যাব 15। বাকি সব কিছু কিন্তু সেম। এবার তুমি মানগুলি এখানে যা পাইছো তা বসায় কাজ করে নিবা, কাজ শেষ, এর বাইরে কিন্তু কিছু না। আর বাংলা কথা একটু চেঞ্জ আনতে পারো, এই যে এটা লিখবা, যা এত শ্রেণীর পরবর্তী
শ্রেণীতে অবস্থিত। পরবর্তী শ্রেণীর নামটা লিখে দিতে পারো 66 থেকে কত 75। শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত, এই যে এইটুকু বাংলা একটু লিখে দিতে পারো। সুতরাং মধ্যক শ্রেণী কত 66 থেকে 75। বিষয় কি ক্লিয়ার? বাকি নিয়ম কানুন এইখানে যা আছে তা বসায় হিসাব নিকাশ করে নিবা, অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছি? এইটুক ব্যতিক্রম আশা রাখি মন থাকবো। ব্যতিক্রম একটাই, আমাদের ভাগফলটা যদি আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার সাথে হুবহু ম্যাচ করে তাহলে আমাদের মধ্যক ওই ঘরে থাকবো না, তার পরের ঘরে থাকবো। এটা আমাদের ডিটেল ভিডিও না, যেটা আমি বিস্তারিত কথা বলবো। আমি বলছি এটা সাজেশন ক্লাস। এমনিতেই বেসিকগুলি বুঝতে আমরা লম্বা টাইম নিছি, এজন্য এটা কেন হইলো এই বিষয়ে আমরা কথা বললাম না। যদি তোমার জানার আগ্রহ থাকে, আমি পরিসংখ্যানের বিস্তারিত একটা ক্লাস, প্রায় 2.5 ঘন্টার ক্লাস, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রাখতেছো, এখান থেকে দেখে নিও। ঠিক আছে? এরপর আমরা পরেরটার দিকে তাকাই। পরেরটাতে আমাদের কি বলছে? প্রদত্ত সারণী হতে আয়তলেখ অঙ্কন করতে বলছে। কি অঙ্কন করতে বলছে? আয়তলেখ। এই যে এটা ব্যবহার করে আমাদের আয়তলেখ একটু আঁকতে হইব। আমাদের প্রতিটা গ্রাফের জন্য যে বক্সটা তৈরি করা লাগে, এইখানে যতটা বক্স ঠিক ততটা, এক্সট্রা কোনো বক্স লাগে না। মানে নিচে যেমন এটাতে আমাদের 7 ঘর ছিল, আমি 8টা নিছি, আমাদের গ্রাফের জন্য এক্সট্রা কিছু লাগে না। আর আমাদের খাড়া বা উলম্ব ঘর মাত্র 3টা লাগে। তো বক্সটা রেডি করি, তারপরে বুঝাই। আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী এখানে তুলছি। প্রথমটাতে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘরে তুমি লিখবা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীসীমা। এটা কিভাবে বের করা লাগে? একদম সহজ কাজ। আমরা এখানে কি দুটা মান না, একটা নিম্ন সীমা আর একটা কি উচ্চ সীমা না? এই নিম্ন সীমা বা ছোট মান থেকে তুমি 0.5 বাদ দিয়ে দিবা। এটা থেকে কত 0.5 কি করবা? বাদ দিয়ে দিবা। আর এটার সাথে 0.5 যোগ করবা। কি করবা? এখানে 36 আছে না, 36 থেকে 1 কমায় দাও, কত হইব? 35। 35.5 লেখা দাও। সহজ কথা, বুঝছি। এটা থেকে 0.5 বিয়োগ, এটার সাথে 0.5 যোগ। যদি এই কথা কেমন জানি মনে হয়, সহজ হিসাব। এটা আছে কত? 36। এটার বানাই দাও তুমি 35.5, মানে 1 কমাই দিলাম, 35.5 সাথে 0.5 দিয়ে দিলাম। ঠিক আছে? মানে এটা আমি এই আকারে লিখছি। আর এটার সাথে এই 0.5 বাড়াই দাও, তাহলে লিখে দাও 45.5। এটার কাজই হইতেছে মূলত উপরের শেষেরটা এবং নিচের প্রথমটা সেম সেম বানানো, সেম সেম বানানো, অবিচ্ছিন্ন, আলাদা কিছু নেই। যে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না, একই জিনিস, এটা বুঝাইতেছে। এটারও 1 কমায় দাও, তাহলে কত হবে? 45.5। এটার সাথে 55.5। আমি এমন এক বলতেছি কেন? যাতে তোমার কাছে ব্যাপারটা ইজি মনে হয়, এই জন্য এক বলতেছি। এক তো আসলে না, 0.5, এই জন্য সাথে আমি 0.5 আবার অ্যাড করতেছি। ঠিক আছে? এভাবে আর কি মন রাখতে পারো। এখানে কত? 55.5। এটা 65.5। এটা আবার কমাও, 65.5। এটা 75.5। খেয়াল করতেছি উপরের শেষটা নিচের প্রথমটা সেম, মানে এখানে যা আছে এখানে ঠিক তাই হইব। 75.5, 85.5। আবার এখানে 85.5 এখানটাতে বসায় দিবা, আর এখানে 95.5। বুঝতে পারছি? আর এই ঘরটা হচ্ছে গণসংখ্যার ঘর, যেটা আমরা দেখে দেখে লিখবো। গণসংখ্যা, গণসংখ্যার ঘরে কি আছে? 3, 5, 7, 8, 5, 2। বুঝছি? আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণী দরকার তা এখানে রেডি। এখানে আমাদের গ্রাফ অঙ্কনও রেডি। তারপরে গ্রাফটা কি? প্রথমে এইখানটাতে এই যে লাল দাগ দিছি, বোঝা যায় কিনা একটু দেখো, একটু কষ্ট করে বুঝে নাও। এই যে লাল দাগগুলি, এই প্রতিটি 5টা করে একটা করে প্যাকেজ। ঠিক আছে? এখন আমরা নিচে থেকে যে কোনো একটা লাল ঘর বা 5 ঘর, যেটা তোমার গ্রাফে যেই রঙে থাক বা যেভাবে বোঝা যাক, ওই রকম একটা ঘর নিয়ে আবার একটা দাগ দিয়ে দিবা। এমনভাবে দিবা যাতে স্পষ্ট বোঝা যায় তুমি এটা সিলেক্ট করছো। লাগলে 2বার দিয়ে দিই, বোঝানোর সুবিধার্থে আমি কি করলাম, তুমি একবারই দিবা। আমার এখানে বুঝাইতে হয়তো ঝামেলা হইতে পারে, এই জন্য আমি কী করলাম, আবার দিয়ে নিলাম। দেখো বোঝা যায় কিনা। সেমভাবে যে এই পাশ থেকেও তুমি একটা ঘর এরকম সিলেক্ট করে নিবা, একটা ঘর এরকমভাবে সিলেক্ট করে নিলা। বোঝা যায় কি? এই অক্ষ বরাবর যেটা নিছি এটার নাম আমরা দিয়ে দিলাম, এইখানে যা বসেছি ঠিক তাই, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এই অক্ষ বরাবর হইব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা।
শ্রেণী সীমা, এই যে এ অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এ অক্ষ বরাবর হইব আমাদের গণসংখ্যা। এ অক্ষ বরাবর আমাদের কি গণসংখ্যা, গণসংখ্যা, এই যে এই অক্ষ বরাবর, এটার আমরা বলি কি অক্ষ, ওয়াই অক্ষ। ঠিক আছে, আর যেখানে আমরা এই যে দাগটা এসে, দাগটা এমন একটা বোঝা যাইতেছে না আসলে, এই যে এটার আমরা মূলত মেইন দাগটা নিছি, এটা আমাদের প্রধান দাগ। ঠিক আছে, তো এইখানটাতে হয়েছে আমাদের মূলবিন্দু, তো মূলবিন্দুর স্থানাঙ্ক 0, এই যে এখানটাতে লেখা দিলাম, এটা আমাদের মূলবিন্দু। তারপরে এইখানে আমরা যে মানগুলি বসাবো খেয়াল দিয়ে দেখো, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, সে মানে প্রতিটা মানই সেম, 35.5, 45.5, এখানে যা আছে এখানে ঠিক তাই, 55.5, এখানে যা আছে এখানে ঠিক তাই। তো এটা নিয়ে আমাদের তেমন চিন্তার কিছু নাই। প্রথমেই এইখানে পরবর্তী 5টা ঘর তুমি একটু ভাঙা চিহ্ন ব্যবহার করবা। কি চিহ্ন ব্যবহার করবে? একটু ভাঙা চিহ্ন ব্যবহার করবা, এই যে এইভাবে, এটা আমাদের ভাঙা চিহ্ন। সে বুঝাই দিল যে এইখানটাতে আমাদের মান হয়ে গেছে 35.5, তো এইখানটাতে আমরা একটু লেখা দেই যে এখানে হইল 35.5। তার পরের ঘরে কত হইব, এই যে এই সিরিয়ালে নামতে থাকো 45.5, বা তুমি এইভাবেও নামতে পারো, একভাবে নামলেই হয়েছে, মানে তুমি প্রতিটা মান লিখবা, আর প্রতিটা মান হইতেছে অভিন্ন। 35.5, তারপর হইতেছে 45.5। তো এখানটাতে যে লাল ঘর বরাবর, যেটা আমাদের মেইন দাগ, যেটা মূলত 5টা ঘরের একত্রে করছে বা একটা প্যাকেট তৈরি করছে, তো এখানে লেখা দাও তুমি 45.5। তারপর এটা তুমি লেখা দাও 55.5, সেমভাবে 65.5, কত আছে, তারপরে কত আছে 75.5, 75.5। আমাদের জায়গা কি হইব, হওয়ার তো কথা না, 35, 45, 55, 65, এখানে 75, আমাদের ফাইনাল মান গেছিল 95.5 পর্যন্ত, তো এইখানেই আমাদের 85.5। বা আমরা আরও একটা কাজ করতে পারি, এখানে আমরা এই লাল ঘরটারও নিয়ে নিতে পারি, এটার আমরা মূলবিন্দু নিয়ে নিলাম, একটু বুঝানো, আমরা এটার মূলবিন্দু নিয়ে নিলাম এই যেটারে, তাহলে আমরা জায়গা সুন্দরভাবে করতে পারবো। এই যেটা আমরা মূলবিন্দু ধরে নিলাম, তাহলে এটার স্থানাঙ্ক হইতেছে 0, এটার স্থানাঙ্ক কত 0 যদি হয়ে থাকে, তাহলে এইখানটাতে আমরা লিখতে পারি 35.5, এটা হয়ে যাব 45.5, এটা হয়ে যাব 55.5, এবার সুন্দর জায়গা হয়ে যাব 65.5, 75.5, 85.5, 95.5, হ্যাঁ হয়েছে। এবার এইখানে আমাদের গণসংখ্যার যে মানগুলি, এগুলো সর্বোচ্চ উঠছে 8 পর্যন্ত, সর্বোচ্চ কত পর্যন্ত 8। এখন আমাদের ঘরে এখানে অনেক আছে, চাইলে আমরা করতে পারি কি 2টা ঘরের মান এক একক ধরতে পারি, কিন্তু আমি বলতেছি দরকার নাই, আমাদের চিত্রটা দেখতে ছোটোখাটো হোক, সুন্দর হওয়ার দরকার নেই, পুরো নাম্বার আমাদের দরকার, সৌন্দর্য আমাদের দরকার নেই, আমাদের মেন দরকার হচ্ছে পুরো নাম্বারটা পাওয়া। তো আমি জটিল করতে চাইতেছি না একদমই, 2 ঘরের মান এক একক ধরার দরকারই নেই, তুমি প্রতি এক একটা ঘরের মান এক এককই ধরো। মানে যে এইখানটাতে আমরা উঠছি, এখানটাতে আমাদের 5টা ঘর হয়ে গেছে, এখানে আমি 5ই লিখে দেবো, এখানে আমি কত লিখে দেবো 5, এখানে আমি কত লিখে দিলাম, এই যে 5 লিখে দিছি, কত 5। এরপরে এখানটাতে 10 ঘর হয়েছে, 10ই লিখে দিলাম, আর আমার প্রয়োজনে আমি লিখতেছি না। এ খবর আমরা কি লিখছিলাম, গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে, আমরা এখানে 5, এখানে 10 লিখছি। এবার আমরা একটু বসানোর কাজ শুরু করি। আমাদের ভাঙা চিহ্ন তেলের এখানে হইব না, আমাদের ভাঙা চিহ্ন হইব এক ঘর আগে, আমাদের জায়গা হয়নি, এই জন্য আমরা একটু এই কাজটা করছি, একটু বুঝে নিও, ধৈর্য নিয়া, তুমি করতে গেলে কিন্তু পারফেক্ট হইব, কিন্তু আমরা বুঝিয়ে দিতেছি ঠিকঠাক মতো। আমরা এই যে এইখান থেকে এই পর্যন্ত বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করছি, যে এইখান পর্যন্ত 35.5, এইখান পর্যন্ত, এই যে এই অংশটা পর্যন্ত 35.5। এবার একটু বসানো শুরু করি। আমাদের 35.5-এর মান কত, 3 না? তো এইখান থেকে তুমি 3টা ঘর উঠবা, 1, 2, 3, একটু খেয়াল দিও, যে এখনই আমাদের মেন কাজ। এই পর্যন্ত তুমি একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিবা, আমি একটু লাল রং ব্যবহার করি, তাইলে তো একটু বোঝা যাবে বেশি, কারণ এটাতে তেমন একটা বোঝা যেতেছে না। এই যে এ পর্যন্ত, ঠিক আছে। এর পরবর্তী 5টা ঘর নিয়ে তুমি করবে একটা বক্স বানাই দিবা, দেরি করার প্রয়োজন নেই, যে পরবর্তী 5টা ঘর নিয়ে একটা বক্স বানাই দাও, এই যে একটা বক্স বানাই দিছি আমি, বক্সটা কি বোঝা যায়, এই যে বক্সটা আমি অঙ্কন করছি। এরপর আছে আমাদের 45.5, কই আছে 45.5, এই যে এটার মান কত 5 না? তো তুমি এইখান থেকে 5টা ঘর ওঠো, 1, 2, 3, 4, 5, এই যে ইন্ডিকেট করাই আছে। তো এই পর্যন্ত তুমি দাগ দাও, তুমি এই পর্যন্ত কি করবা, দাগ দিবা, এই যে এই পর্যন্ত দাগ দিলা, পরবর্তী 5টা ঘর নিয়ে এই যে আবার বক্স বানাই দিলাম।
লাল রং সেম হয়ে যায়, সব দিকে ঝামেলা। গ্রাফ খাতায় করাইলে বেশি ভালো হইতো, কিন্তু মনে হইতেছে বোর্ডে বেশি ভালো মতো বুঝাইতে পারবো, এই জন্য এখানে বুঝাইতেছি। এই যে আমাদের প্রথম ঘরটা ছিল এই যে পর্যন্ত, আমি একটু মোটা করে নিতেছি, দেখো তো বোঝা যায় কিনা এইবার। এই যে এইটা প্রথমে আমরা এটা করছি, তারপর আমরা এই যে এইটুকু অংশ করছি, দেখতে থাকো, খুব ইজি বিষয়, একটা বুঝলে পুরোটা হয়ে যাব। এই পর্যন্ত হইলো, এর পরেরটা আবার একটু ভালো মতো বুঝি। 55.5 কই আছে, এই যে 55.5, তার মান কি 7 না? তো তুমি এইখান থেকে 7টা ঘুরে ওঠো, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এই যে পর্যন্ত। তো স্কেল দিয়ে তুমি এই পর্যন্ত দাগ অঙ্কন করো, এই যে পর্যন্ত করছি, বোঝা যায়। পরবর্তী 5 ঘর পর্যন্ত, পরবর্তী এই যে 5 ঘর, পরবর্তী 5 ঘর পর্যন্ত দাগ দিলাম, নিচে দাগ দিয়ে নামাই দাও। মানে প্রতিবার তুমি এরকম বক্স বানাই দিবা, প্রতিবার আয়তলেখ তুমি প্রতিবার আয়তক্ষেত্র অঙ্কন করতেছি, এই যে একটা আয়তক্ষেত্র, এই যে একটা, এই যে একটা। এরপরে 65.5, এটার মান কত? এটার মান হইতেছে 8। তো তুমি এইখান থেকে 8টা ঘর ওঠো, এই পর্যন্ত 5 হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8, এই যে পর্যন্ত। তো এই যে পর্যন্ত তুমি একটা দাগ দাও, পরবর্তী 5টা ঘর নেও, নিছো, উপর থেকে নিচে নামে একটা আয়তক্ষেত্র এঁকে দাও, উপর থেকে নিচে নামে একটা আয়তক্ষেত্র এঁকে দাও, এই যে, বুঝছি। তারপরে আমাদের 75.5 কই আছে, 75.5, এই যে এটার মান কত? 5। তো এখান থেকে তুমি 5টা ঘর ওঠো, 75.5 থেকে 5 ঘর, 5 ঘরে এই যে লাল দাগ পর্যন্ত, দাগ অলরেডি দেওয়া আছে, চাইলে তুমি আবার দাগ দিতে পারো, নয়তো এখান থেকে পরবর্তী 5 ঘরের দাগ দাও, এই যেটা। এবার টান দিয়ে জাস্ট নিচে নামাই দাও, দেখা যায় কি, এই যে নামাই দিছে নিচে। 25.5-এর মান কত? এটার মান পেয়েছি আমরা 2। তো এখান থেকে 2 ঘর উঠতে হইব, 2 ঘর এই যে জাস্ট এখানে। তো এখান থেকে আমরা পরবর্তী 5 ঘর যেটা ওই পর্যন্ত দাগ দিলাম, ফাইনালি টান দিয়ে তারা নিচে নামাই দিবা। আর আমাদের কোনো মান নাই, আর আমাদের লাস্টের মান ছিল 95, সে 95 গিয়ে কী হয়েছে, এই যে থেমে গেছে। আমাদের গ্রাফটা কি বোঝা যায়? এই যে আমরা এই যে এগুলো আঁকছি, এই যে আমরা এগুলো অঙ্কন করছি, এই যে অংশগুলি আমরা অঙ্কন করছি, বোঝা যায়? এটাই কিন্তু আমাদের আয়তলেখ, ঠিক আছে? তুমি এরকম একটু দাগ দিয়ে দিবা, অবশ্য এইরকমভাবে না, সুন্দরভাবে একটু দিয়ে, একটু পেন্সিল দাগ দিয়ে একটু ঘষা দিয়ে দিবা, সুন্দর কালার হয়ে যাব, ঠিক আছে? তারপর এটার জন্য একটু বাংলা কথা আছে, আমি বাংলা কথা সবার জন্য কিন্তু সেম নিয়মে শিখেছিলাম। যখন আমি অজীব রেখাটা অঙ্কন করছিলাম, আমি কিন্তু বইলে নিয়েছিলাম, সব এই নিয়মে তুমি লিখতে পারবা। প্রথম সৃজনশীলটাতেই বুঝাইছি, তো আমি আবারও এটাও লিখে দিতেছি। প্রথম কথা, এটা আমরা ছক কাগজ বলি, তো এটাই লিখবা, ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করি। এক্স অক্ষ বরাবর, দেখো তো তোমার মনে আছে কিনা, আমি একটা কথা বলছিলাম, যখন পার্থক্য দেখবা এই ঘর থেকে এই ঘরের 5, তখন আমি ঘরের ব্যবধান 1 ধরতে বলছিলাম, আর যখন দেখবা 10, তখন পার্থক্য 2 ধরতে বলছিলাম। এইখানে ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করবো। গতটাতে আমরা কি করছিলাম, 5-এরটা করছিলাম, এর জন্য আমরা 1 লিখছিলাম। এখানে কিন্তু 35 থেকে 45-এর পার্থক্য কত? 10, তাহলে তুমি কত লিখবা? 2। তো এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান কত একক? 2 একক। এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান ওয়াই অক্ষ তো আমি গেছি 5টা করে, লেখছিও 5, তো এখানে আমি প্রতি ঘরের মান একই ধরছি, এক ঘরের মান 1 একক ধরে কি অঙ্কন করছি? এটা আয়তলেখ অঙ্কন করি। এরপর কি করছি, মূলবিন্দু থেকে 35.5 বুঝাতে, মূল বিন্দু হতে কত ছিল? 35.5 পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি। শেষ, আমাদের পুরোটা কমপ্লিট।
এখানে বক্স বানানোটা বুঝছি, গ্রাফটা একটু হিবিজিবি লেগে গেছিলো, যেটা একটু আবার একটু বুঝাই নেই। আমরা প্রথমে এই পাশ থেকে ওই যে 5 ঘরের যে ঘরগুলি নির্দিষ্টভাবে একটু মোটা করে থাকে ওরকম একটা হাতের বাম পাশে একটা দাগ দিয়ে নিছি, নিচের থেকে একটা দাগ দিয়ে মোটা মানে মেন দাগটা সিলেক্ট করছি। এই যেমন আমাদের এই যেটা, এই যে এই দাগটা এবং আমাদের এই যে এই দাগটা, এটা আমরা মূল দাগ সিলেক্ট করছি, এটা আমরা 0 বলি, মিডল অক্ষ। এখন এইখান থেকে আমাদের মান শুরু হয়েছিল কত, 35.5। তো এটা বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করে এখানে 35.5 লিখছি। তারপরে যা যা আছে 45.5, 55.65, 75, 85, 95 যত পর্যন্ত আছে। আর এই দিকটাতে আমাদের গণ সংখ্যা সর্বোচ্চ 8 পর্যন্ত উঠছে। এখান থেকে এর মতো 5 ঘর লিখছি, এখান থেকে এখানে 10 ঘর লিখছি। এবার শুধু মান বসাইছি। 35-এর মান কত, 5 পর্যন্ত। কত পর্যন্ত, 3 পর্যন্ত, 3। তো আমি এখান থেকে 3টা ঘরে উঠছি, 1 2 3। এইখানে ওইটা দাগ দিছি, পরবর্তী 5টা ঘরে একটা বক্স বানাইছি। এই যে আমাদের বক্সটা, এই যে আমাদের বক্সটা দেখা যায়, এই যে এটা আমাদের বক্স। তারপরে 45.5 যেটা ছিল এটার মান ছিল 5। তো এখান থেকে আমি 5টা ঘর নিছি, যে 5 এই পর্যন্ত নিয়ে আমি আবার বক্স বানাইছি। পরবর্তী 5টা ঘর নিছি, নিচে দাগ দিয়েছি, একটা বক্স রেডি হয়ে গেছে। এই যে আমাদের বক্স রেডি, বুঝতে কি পারছি? তারপরে আবার 55.5-এর মান কত, এটার মান 7 পাইছি। এখান থেকে আমি 7টা ঘুরে উঠছি, 5 6 7। এটা নিয়ে পরবর্তী 5টা ঘর নিয়ে আমি একটা বক্স বানাইছি। এই যে আমাদের বক্সটা, বুঝা কি যাইতেছে? তো তারপরে 65-এর মান ছিল আমাদের 8। তো এখান থেকে আমি 8 ঘর পর্যন্ত উঠছি, পরবর্তী 5টা ঘর নিয়ে আবার বক্স বানাইছি। এটা হইলে কোনো বিভ্রান্তি হয় না, প্রতিবার তোমার পারফেক্ট আয়তলেখ অঙ্কন হইব। এরপর একটা 75-এর মান পেয়েছি আমরা 5। সেমভাবে এখান থেকে 5টা ঘর উঠছি, পরবর্তী 5টা ঘর নিয়ে যে আমরা আমাদের আয়তলেখ এঁকে দিছি। ফাইনালিটা ছিল 2 ঘর, 2 ঘর নিছি, আর কোনো মান নাই, টান দিয়ে জাস্ট খেলে নিচে নামাই দিছি, মানে ঘর বানিয়েছে, আমাদের কাজ শেষ। ঠিক আছে? তারপর এটা জাস্ট একটা বর্ণনা দিয়েছে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখানে বিশেষভাবে মনে রাখবা, যদি ঘরের পার্থক্য আমাদের এখানে 10 করে হয়, আমরা প্রতি 1 ঘরের মান 2 একক করে ধরবো। আর যদি পার্থক্য 5 হয়, প্রতি 1 ঘরের মান 1 একক করে নিব। কাজ শেষ। কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনেক কিছু হয়ে গেছে। প্রথমটাতে আমরা কী শিখলাম, গড় শিখলাম, এটাতে আমরা মধ্যক শিখলাম, ওইটাতে আমরা কী শিখছি, অজীব রেখা শিখছি, এটাতে আমরা আয়তলেখ শিখলাম। আমাদের বহুভুজ কিন্তু বাকি আছে, আর আরেকটা প্রচুরক বাকি আছে। তো এই বিষয়গুলিও জানি। 3 নাম্বারটাতে যে আমরা বক্সটা নিছি, এটার ক নাম্বারটা উদ্দীপক রিলেটেড না, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কী দেওয়া আছে দেখো, কোন উপাত্তের সর্বোচ্চ মান 65 এবং পরিসর 24 হলে আমাদের কাছে উপাত্তের সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে। তো প্রথম কথা, কী কী এর মান দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে এবং আমাদের পরিসর দেওয়া আছে। এইগুলো আগে তোলো। আমাদের সর্বোচ্চ মানটা কত, 65, এবং আমাদের পরিসর দেওয়া আছে 24। আমরা সর্বনিম্ন মান খুঁজতেছি, তো লিখে নিলাম সর্বনিম্ন মান। এটা জানি না, তো প্রশ্নবোধক চিহ্নই দিয়ে দিই। এবার তুমি কি পরিসরের সূত্র জানো? এখানে পরিসরের সূত্রটা একটু লিখি। পরিসর নির্ণয়ের সূত্র কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার সাথে যোগ 1। পরিসরের সূত্র হইতেছে এটা, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের তুমি বিয়োগ করবা, তার সাথে একটা 1 যোগ করে দেবা। এখানে কার কার মান আমাদের জানা আছে, পরিসরের মান কত, 24। সর্বোচ্চ মান এটা আমাদের জানা আছে, এটার মান কত, 65। সর্বনিম্ন মান আমরা জানি না, তো লিখে নিলাম সর্বনিম্ন মান। এখানে যদি আমি ব্রেকেটটা ব্যবহার না করি তাও কিন্তু কোনো প্রবলেম নেই, তো ব্রেকেটটা তুলে দিলাম। এরপরে দেখো আমাদের কারের প্রয়োজন, এই সর্বনিম্নটার প্রয়োজন না, এটা হাতের ওই পাশে আছে বিয়োগ আকারে, এই পাশে এনে ফেলি, তাহলে প্লাস হয়ে গেল। সর্বনিম্ন মান আমাদের এইটা ওই পাশ থেকে এই পাশে আসতে, ঠিক আছে, ওই পাশে 65 এক ছিল না, কত হয়ে গেল, 66। আমাদের 24 এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো, অবশ্যই মাইনাস হয়ে যাব। তো ফাইনালি যদি আমরা বিয়োগ করি সর্বনিম্ন মান, এটা কত পাওয়া গেল, 24 আছে 6 হইব 2 হইলে, 2 আছে 6 হইব 4 হইলে, কত, 42। আমাদের সর্বোচ্চ মান 65 এবং আমাদের সর্বনিম্ন মান কত, 42। ঠিক আছে? আবার এটা কিন্তু এইরকমও থাকতে পারে, ধরো এখানটাতে সর্বোচ্চ মানটা দেওয়া নাই, আমাদের কাছে সর্বনিম্ন মানটা দেওয়া আছে, সর্বোচ্চটা জানতে চেতে পারে। তো একইভাবে একই নিয়মে কিন্তু তুমি করে নিতে পারবা। এটা শিখাইছি মানে কিন্তু তুমি ওইটাও করতে পারবা না? ধরো এখানটাতে আমাদের সর্বোচ্চ মান জানা নাই, সর্বোচ্চ মানটা কত, সর্বোচ্চ আমাদের কাছে জানতে চাইলো, জানি না, সর্বনিম্ন আমাদের দিয়ে দিল সর্বনিম্ন মান, এটা ধরো দিয়ে দিল 85 দিয়ে দিল, আর পরিসর দিয়ে দিল পরিসর ধরো দিয়ে দিল কত, ধরো 23 দিয়ে দিল। ঠিক আছে? তাহলে তুমি কীভাবে বের করবা, সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করবা।
ধরো এই যে এবার এই মানের জন্য করতেছি, তো এবার পরিসরের মান কত? পরিসরের মান হইতেছে 23, তো এখানটাতে 23 লিখে দিলাম। সর্বোচ্চ মান আমি জানি না, তো এই জায়গায় লিখে দিলাম সর্বোচ্চ মান। সর্বনিম্ন মান জানা আছে, মানটা কত? মানটা দিয়েছি 50। এখন এইখান থেকে হিসাব নিকাশ করি, আমাদের কোন জিনিসটা প্রয়োজন? আমাদের প্রয়োজন এবার কোন মান? আমাদের প্রয়োজন সর্বোচ্চ মান। তো যেই কাজটা করতে পারি, সর্বোচ্চ মান ওই পাশে কী আকার আছে? প্লাস আকার, তো ওই পাশেই থাক। মাইনাসের 50টা আছে, প্লাসের একটা আছে, বিয়োগ করলে এখানে কি মাইনাসের 49টা হইল না? ওইটা ওই পাশে মাইনাসের 49 ছিল, এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাবো? প্লাসের 49 হয়ে যাব। আর এটা সর্বোচ্চর মতো সর্বোচ্চই আছে, সর্বোচ্চ মান। তো এখানে শুধু যোগ করে দিলে কাজ হয়ে গেল। যোগ করে দিলে কত পাওয়া গেল? 2, হাতে রইল 1, 5, 6, 7। তো সর্বোচ্চ মান এই যেটা, ঠিক আছে? মানে প্রক্রিয়াটা বুঝাই দিলাম, এইভাবে তুমি হিসাব নিকাশ কইরা দুইটা দেওয়া থাকলে আরেকটার মান খুব সহজেই বের করতে পারবা। ঠিক আছে, শেষ হইল। এরপরে খ নাম্বারটাতে কি বলছে? খ নাম্বারে আমাদের প্রচুরক দেখাইতে বলছে। আমাদের গড় মধ্যক অনেক আসে, গড় মধ্যক, কিন্তু প্রচুরকের দেখা তেমন একটা পাওয়া যায় না। এর মানে এমন না যে এটা আসবো না, আসতে পারে। আমরা কিছু বাদ দিতে চাইতেছি না, এমনভাবে করতেছি আমাদের 20 নম্বর কনফার্ম হইবই। তো এই জন্য আমরা এখন প্রচুরকটা শিখতেছি। এখন প্রচুরক নিয়ে একটু কথা আছে। প্রচুরকের জন্য সারণী অঙ্কন কি দরকার? দরকার না। প্রচুরকের জন্য সারণী অঙ্কনের কোনো প্রয়োজনই নাই, কিন্তু তুমি যদি আইকাতো চাইলে কিন্তু কোনো ঝামেলা নেই। যদি তুমি আইকাতো প্রবলেম নাই, হয়তো কিছু ছাড় আছে, তাদের এই সারণীটা দেখলে তো ভালো লাগে। বোর্ডের কথা বলতেছি না, স্কুলে এমন কিছু আছে তাদের সারণীটা থাকলে তাদের রেজাল্টটা বা যেই কাজই তুমি করতেছো দেখতে একটু ভালো লাগে। তো এটা সারণী করাটা এমন জটিল কিছু তো না। এখানে যতটা ঘর আছে ততটা ঘর এইভাবে তৈরি করবা, আর খাড়া ঘর মাত্র 2টা তৈরি করবা। তো আমরা বক্স তৈরি করেই নিতেছি, তুমিও যেহেতু শুধু এটাই দিতেছো, এটার জন্য সর্বোচ্চ কত 3 থেকে 4 মিনিট হয়তো এক্সট্রা লাগবো, একটু বক্স করে নিতে পারো। তো আমি বক্সটা করি, তারপরে আমি প্রচুরক বুঝাই দিতেছি। তো প্রচুরকের জন্য আমরা সারণীটা তুলছি। সারণীতে কী আছে? এই যেগুলি শ্রেণীব্যাপ্তি এভাবে লিখছি, তারপর গণসংখ্যাগুলি তুলছি। এখানে একটু বাংলা কথা লিখতে হইব আমাদের। মূলত এইখান থেকে সবার প্রথমে প্রচুরক শ্রেণী কোনটা এটা বের করতে হইব। আর প্রচুরক শ্রেণী কোন জায়গায় আছে? সবচেয়ে বড় গণসংখ্যা কই? এইখানটাতে। তাহলে এটাই আমাদের প্রচুরক শ্রেণী। একটু বাংলা একটু লিখতে হইব। তো লিখতেছে এখানে, এটার নাম কি? গণসংখ্যা না? তো লেখো গণসংখ্যা সর্বাধিক। সর্বাধিক কত? 20। যা কোন শ্রেণীটাতে অবস্থিত? আমাদের এই যে শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং এটি আমাদের প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী এই যেটা 61 থেকে 70। এবার আমরা প্রচুরকের সূত্র করতেছি। প্রচুরকের সূত্রটা কি? প্রচুরকের সূত্র L প্লাসের F1 প্লাসের F2 ইন্টু H। এই L, F1, F2, H এইগুলা কি? এগুলো তুমি একটু সাইডে একটু লিখে নিবা, তাইলে ব্যাপারটা সুন্দর হয়। L এর মান, প্রচুরক শ্রেণীর যে ছোট মানটা আছে, এই যে প্রথম যে মানটা আছে 61, এটার আমরা বলি L। তো এখানে লিখে দিলাম L এর মান 61। এরপর কি আছে? F1 কোনটা? আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যে জন্য এই যে 20, এটার থেকে তুমি যদি উপরেরটারে বিয়োগ করো তাহলে F1 পাওয়া যায়। মানে এটা থেকে আমি কারে বিয়োগ করতেছি? তার উপরেরটারে, তার উপরের গণসংখ্যারে। তো 20-এর থেকে কারে বিয়োগ করলাম? উপরে দেওয়া আছে 10, পাওয়া গেল 10। এটা আমাদের F1 এর মান। সেমভাবে F2 কী করতে হইব? এটা থেকে তার নিচেরটারে যদি বিয়োগ করি, মানে সবচেয়ে বড় যে আমাদের গণসংখ্যাটা আছে তার থেকে যদি নিচেরটারে বিয়োগ করি, ওটা আমাদের F2 এর মান। তাহলে 20 থেকে এবার বিয়োগ হলো 16, রইল কত? 4। আর H হইতেছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। 31 থেকে 40 আসলে কতটা ঘর, কতটা পদ? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। হাতে গুনে নেব প্রতিবার। তো কয়টা হইল? 10টা। এবার একটু মানগুলি বসাই দিই। L এর মান কত জানছি আমরা? 61। F1 এর মান কত জানা গেল? 10। নিচে আবার F1 আছে, তার মান 10। F2 এর মান কত? F2 এর মান জানছি আমরা 4। H এর মান কত? H এর মানও 10। এবার একটু ক্যালকুলেটারের কাজ করি, বাকি হিসাবটা আমরা এখানে একটু দেখাই দিই। 61 লিখবা, এখানে হইল 10 আর 10 গুণ করে হইল উপরে 100, নিচে আছে 10 আর 4-এর যোগফল 14। ক্যালকুলেটার হাতে নাও, 100-রে 14 দিয়ে ভাগ করো,
উপরে আছে 100, নিচে আছে 14, তো 100-রে আমরা ভাগ করতেছি কত ধারা, 100 ডিভাইডেড বাই 14। রেজাল্ট বেরিয়েছে এই যে এরকম কিছু, 7.142857143। নিয়ম আমরা শিখাইছি, যদি আমি দশমিকের পরে 2টা ঘর নিতে চাই, আমি 3 নম্বর ঘরের দিকে তাকাই দেখবো ওই ঘরটা কি 4-এর থেকে বড় নাকি ছোট, সে অবশ্যই ছোট, তো এই জন্য আমার 4 4-ই থাকবে। যদি সে বড় হয়ে যেত এই ঘরটা আমি কত লিখে দিতাম, 5 লিখে দিতাম। যেমন ধরো আমি যদি 3টা ঘর নিতে চাই, আমি পরের ঘরের দিকে তাকামো, এটা অবশ্যই 8, 4-এর থেকে গিয়ে বড় না, তাহলে এই ঘরটার মানে এক বাইরে যেত। বুঝতে পারছি? তো আমি 2টাই নিতেছি, বেশি নিতেছি না, এই যে এটুক নিলাম। এবার যদি যোগ করি তারা হইব কত, 68.14। এখানে আমি সব মান নেই রাইখে দিছি কিছু, এই জন্য আমি লিখে দেবো অবশ্যই প্রায়, মানে মানটা এত এর খুব কাছাকাছি বা একদম এরকমই খুব কাছাকাছি একটা মান। বুঝতে পারছি? এখন এটা তোমাদের প্রচুরক গেল, প্রচুরক একটু ব্যতিক্রম থাকতে পারে, এই বিষয়টা তো বুঝছি, একদম সিম্পল ছিল। যেটা আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা, এটা আমরা কী বলছি, প্রচুরক শ্রেণী বলছি, মানে 100 থেকে 70 আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরকের সূত্র করছি F1 কীভাবে বের করে, সবচেয়ে বড়টা থেকে উপরটারে বিয়োগ করছি F1, উপরটা থেকে নিচেরটারে বিয়োগ করছি F2, মান বসেছি, গুণ ভাগ যোগ বিয়োগ যা আছে করছি, আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের এখানে একটু ব্যতিক্রম থাকতে পারে। কি ব্যতিক্রম থাকতে পারে? আমাদের গণসংখ্যায় প্রচুরকের মানটা ডাবল থাকতে পারে, মানে 2বার দেওয়া থাকতে পারে। যেমন এখানে একবার দিছে, ধরো এখানে আরেকবার দিয়ে দিছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রচুরক 2বার বের করতে হইব। যদি আমাদের একই মান, মানে বড় যে মানটা, এটা যদি রিপিট হয়, সবচেয়ে বড় মানটা যদি 2বার দেওয়া থাকে, আমাদের প্রচুরক কয়বার বের করতে হবে, 2বার। তো তুমি এটা যেভাবে করছো সেম ওইভাবে তোমার 41 থেকে 50 ঘরের জন্য আরেকটা করতে হইব। তো ধরো এখানে কথাটা কীভাবে লিখতা, এখানে গণসংখ্যা সর্বাধিক 20, যা এই যে এই মানটা লিখবা 41 থেকে 50, এটা তো বুঝছো আগেরটা। এটার জন্য অতিরিক্ত কি লিখবা, যা 41 থেকে 50 এবং এত শ্রেণীতে অবস্থিত। তারপর যে কোনো একটার জন্য কাজ করবা, ধরো তুমি এখানে 61 থেকে 70-এর জন্য এটা করছো, সেমভাবে আবার দেয়া, যেমন লিখবা আবার কতর ঘরের জন্য, 41 থেকে 50 শ্রেণীর জন্য, আবার নতুন করে বের করবো। সূত্র কি, এল, প্রচুরক লিখেই নেই, প্রচুরক এল প্লাসের F1 প্লাসের F2 ইন্টু এইচ। এবার মানগুলি একটু চেঞ্জ হবে। এবার এল এর মানটা কত, এল এর মান হইতেছে এই 41। তারপর এখানে F1 এর মানটা একটু চেঞ্জ হইব, কারণ এটা থেকে তোমার উপরেরটারে বিয়োগ করতে হবে, যেটা থেকে এটারে। তো 20 থেকে যদি আমি F1 20 থেকে যদি আমি 2 এর বিয়োগ করি, অবশ্যই 18 বের হইব। আবার F2 এর মান একটু চেঞ্জ আসবো, 20 থেকে আবার কতরে বিয়োগ করতে হইব, নিচে কত আছে 10, 10-এর বিয়োগ করতে হইব, তো 10 বের হইব। বুঝতে পারছি? এই সব প্রক্রিয়া, আর কিন্তু কিছু না, বাকি সব কিছু সেম টু সেম। এইরকম মাঝে মধ্যে হইতে পারে। প্রচুরকের এই জিনিসটা হওয়া এমন আসলে জটিল কিছু না, তোমার শুধু 2বার প্রচুরকটা বের করতে হইব। ঠিক আছে, বুঝছি। এখন আমাদের গড় মধ্যক প্রচুরক কমপ্লিট হয়েছে, গড় মধ্যক আমরা আগের 2টাতে কমপ্লিট করছি, এবার প্রচুরক করলাম। এবার যদি দেখাও আমাদের গ্রাফও কিন্তু কয়টা হয়েছে, 2টা করা হয়েছে। আমাদের গ্রাফ গুরুত্বপূর্ণ হইতেছে, সবচেয়ে বেশি গুরুত্বর দিক দিয়ে যদি হিসাব করি, আমাদের অজীব রেখা এবং বহুভুজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আয়তলেখ এর হিসাবে তুলনামূলক কিছুটা কম গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালগুলোতে আয়তলেখের দেখা পাওয়া যায় নাই। ওই হিসাব করতে গেলে তোমাদের জন্য, সামনে যারা আছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আয়তলেখ শিখছি, এখন আমরা শিখতেছি বহুভুজ। এই 4টা ধারা কিভাবে বহুভুজ অঙ্কন করা লাগে এই বিষয়টা। বহুভুজের জন্য আমাদের ঘর এখানে যতটা আছে ঠিক ততটা করতে হইব, আর খাড়া ঘর মাত্র 3টা। একটা গ্রাফ অঙ্কন করতে হইব। চলো এই বিষয়গুলি কমপ্লিট করি। বহুভুজের জন্য আমাদের সারণী আগে কমপ্লিট। এটার জন্য কি কি প্রয়োজন, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা এবং মাঝে প্রয়োজন মধ্যমান। এই মধ্যমান কীভাবে বের করে, আমাদের এই 2টা মানের যোগ করতে হইব, 2 দ্বারা ভাগ করতে হইব। তো এখানে যদি আমি 31 আর 40টা যোগ করি 71 হয়, 2 দ্বারা ভাগ করলে হয়ে যায় 35.5। সেমভাবে পরের 2টার যোগ করবা, 2 দিয়ে ভাগ দিবা, 45.5। একইভাবে 55.5, 65.5, 75.5 এবং 85.5। এবার গ্রাফের কাজ শুরু করি। গ্রাফের জন্য দেখো আমাদের বোঝা যায় তো, এই যে লাল যে দাগটা, এই নিচের এইরকম যেটা আমাদের মেইন দাগ থাকে, এরকম একটা দাগ সিলেক্ট করতেছি। প্রতিটা গ্রাফের জন্য সেম কাজ। আমাদের মেন বিন্দু মানে মূল আমাদের দাগ যেটা, এর একটু মোটা করে দিতে হইব, যাতে বোঝা যায় যে আমি এটা নিছি। তারপরে এখান থেকে হাতের বাম সাইড থেকে একটা সিলেক্ট করলাম, যেটা ঠিক আছে, বোঝা যায় কি?
আরেকবার একটু দিয়ে দেই, তুমি একবারই দিবা, তুমি একবার দিলে স্পষ্ট বোঝা যাব। আমার এইখানে তেমন একটা বোঝা যাইতেছে না, কষ্ট করে একটু বুঝে নিতে হইব। আশা রাখি বুঝবা, বিষয়টা বুঝো, মূলত কনসেপ্টটা কি এটা বোঝার ট্রাই করো, তাইলেই হইব। এরপরও যদি গ্রাফে প্রবলেম হয়ে যায়, আমি গ্রাফের আরও একটা ক্লাস ডিসক্রিপশনে অ্যাড করে দিতেছি, ওইটা দেখে নিলে হয়ে যাব। যদি এই গ্রাফ বুঝতে তোমাদের ঝামেলা হয়, একদম গ্রাফ পেপার কীভাবে অঙ্কন করা লাগে ওই ক্লাসটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিছি, বা একদম প্রথম কমেন্টটা চেক করে ওখানে পিন করে দিছি, যদি ঝামেলা হয়। এখন দেখো আমরা যেটা সিলেক্ট করলাম, এই যে যেখানে মিলছে সেটা তুমি মূল বিন্দু বা জিরো নামকরণ দিয়ে দাও। এই অক্ষ বরাবর আমরা বসামো মধ্যমান, শ্রেণী মধ্যমান x অক্ষ বরাবর। তো এখানটার নাম কি? শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। এটা আমরা x অক্ষ বলি, x দিয়ে নিলাম। আর এই দিকটা বরাবর হইব আমাদের গণসংখ্যা, এই y অক্ষ বরাবর গণসংখ্যা, এটা হচ্ছে আমাদের y অক্ষ। কি অক্ষ? y অক্ষ। বুঝতে পারছি? এখন আমাদের মানগুলি বসাইতে হইব। এইখানে একটু খেয়াল দিও, এইখানে একটা বিষয় অনেকেই ভুল করো, গ্রাফ আঁকার ক্ষেত্রে বহুভুজে ভুলটা বেশি হয়। তো একটু খেয়াল দিও বিষয়টা কী বলতে চাইতেছি। প্রথম কথা, এটা আমাদের মূল বিন্দু, আমাদের মধ্যমান শুরু হয়েছে 35.5 থেকে। আমরা এইখান থেকে পরবর্তী 5টা ঘর এইরকম দাগ দিয়ে দেব, পরবর্তী 5 ঘর দেখা যায়, এই যে এরকম আঁকা বাঁকা দাগ দিয়েছি, আমরা ভাঙা চিহ্ন বলি। এইখানে একটা কিছু লিখতে হইব, তারপর প্রতিটা ঘরে লিখতে হইব, এগুলো মুছে মুছে দেখাই দিতেছি, কারণ আমি এখানে লিখতে গেলে স্পষ্ট বোঝা যাইব না, এই জন্য এইভাবে দেখাইতেছি। এখন কত হয়েছে আমাদের মান? তো 35.5 শুরু হয়েছে, তুমি এইখানে 35.5 দিবা না, এক ঘর বাদ দিয়ে দিবা। প্রথমে 0 থেকে পরবর্তী 5 ঘর পর্যন্ত তুমি ভাঙা চিহ্ন ব্যবহার করছো, ঠিক আছে। এরপরে তুমি এইখানে না, এই ঘরটা পরে, একটা ঘর পরে তুমি এই মানটা বসাইবা 35.5। তো যেখানটাতে আমরা বসাইলাম 35.5। তারপরে যে মানগুলি আছে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5। আমাদের ফাইনাল মান কত পর্যন্ত? 85। কিন্তু তুমি করবা কি, তার থেকে একটা ঘর বেশি নিবা, মানে এখানে তুমি 95, মানে একটা ঘর বাড়াই নিলা। আবার এই দিকটা তো তুমি একটা ঘর কমাই নিবা, মানে বলতে পারি বাড়ানোই, কিন্তু মানের দিকটা কম আর কি। এটা যেহেতু আমাদের 10 করে কমতাছে এই দিক থেকে, বা এই দিক থেকে গেলে 10 করে বাড়তাছে, তো এই হিসাবে যদি এটা 45 এটা 35 হয়েছে, এটা 35 হলে অবশ্যই কত হবে? 25। তুমি ওই হিসাবে এটার মান 25.5 লিখবা। তোমার একদম স্টার্টিং মান যেটা, ওটা কিন্তু 31। কত? 31। কিন্তু তুমি এখানে কত লিখছো? 25। কারণ এখানে যদি আমি 31 লিখতাম, প্রতিটা ঘরের পার্থক্য কত আমাদের? 10, এই জন্য আমি 5টা ঘর গেছি। কিন্তু এখানে যদি আমি এলোমেলো করতাম, বিষয়টা অন্যরকম হয়ে যেত। সেজন্য আমরা কী করছি, আমরা এখানে সেম পার্থক্য রাখছি। এটা থেকে এটার পার্থক্য যেহেতু 10, এটা থেকে এটার পার্থক্য 10, এটা থেকে এটার পার্থক্য 10। বুঝছি? পরে ব্যালেন্স করতেছি, কীভাবে ব্যালেন্স করলে কি এটা দেখাই নিতেছি, কিন্তু মূল প্রক্রিয়া কিন্তু এটা। 35.5 ছিল, আমি ভাঙা চিহ্ন দিয়ে একটা ঘর ছাইরা তারপর 35.5 লেখা শুরু করছি। টানা আমাদের 85.5 পর্যন্ত লিখছি, একটা ঘর এইদিকেও বাড়াইছি, একটা ঘর এইদিকেও বাড়াইছি। এবার উপর দিকে গণসংখ্যা আমাদের সর্বোচ্চ মান 20 পর্যন্ত, তো এখানে 20 পর্যন্ত লিখি। এখানে হইতেছে 5, 0 থেকে এই পর্যন্ত 5টা ঘর দিয়ে দিলাম। 0 থেকে এখানটাতে কত ঘর? 5 ঘর। তারপরে এখানটাতে কত ঘর? এখানটাতে 10 ঘর। এখানটাতে কত? এখানটাতে 15, আর এখানটাতে ফাইনালি আমাদের কত? 20 হয়েছে জায়গায় সুন্দর মতো। এবার তুমি 35.5-এর কাছে যাও, এটার মান কত? 2। তাহলে তুমি এইখান থেকে 2টা ঘর ওঠো, 1 2, এই যে আমাদের 2 ঘর। বুঝতে পারছি? তারপরে আমাদের এরপর এটা 45.5, এটার মান হচ্ছে 8। তো তুমি এইখান থেকে 8টা ঘর ওঠো, 5 6 7 এবং 8। বুঝছি? এরপরে আমাদের এইখানটাতে 55.5, এটার মান গেছে 10 পর্যন্ত। এই যে আমাদের 55.5, এটার ঘর যাবো কোন পর্যন্ত? 10, এই যে আমাদের 10। বুঝছি? তারপর আছে আমাদের 65.5, 65.5-এর মান কত? 20। তো এইখান থেকে 65 থেকে তুমি 20টা ঘর ওঠো, 5 10 15, এবং এই যে আমাদের ফাইনালি এইখানটাতে কত? 20। তারপরে কত দেওয়া আছে আমাদের? 75.5-এর মান 16, 75.5, এই যে এটার মান 16, 5 10 15, 15 থেকে একটা ঘর উপরে, এই যে আমাদের 16। তারপরে কত আছে আমাদের? 85, যেটার মান হইতেছে 4, 85.5-এর মান 4, তাহলে 5 থেকে 1 ঘর নিচে। পাইছো? এবার একটা স্কেল ব্যবহার করবা, স্কেল ছাড়া কিন্তু না, এটা হাতে না, একটা একটা করে মিলাইবা। সব একসাথে মিলানোর প্রয়োজন নেই, একটা একটা করে। এই যে এইটার মিলাইলাম, তারপরে এটার পরে এটা আছে,
এই দুটার অ্যাটাচ করলাম, তারপর এইখান থেকে এই দুটার অ্যাটাচ করলাম, এটার অ্যাটাচ করলাম, মানে একটা একটা কইরা, একবারে দাগ দেওয়ার কোনো দরকার নাই ভাঙ্গা ভাঙ্গা, এটার সাথে এটারে হয়েছে না। কিন্তু এখনও তো আমাদের ভুজ হয়নি, এটার নাম কি ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, যেই ভুজই বলি একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকতে হবে, এটা সীমাবদ্ধ ক্ষেত্র নাই। তো এর জন্য কী করবা, আমাদের মান শুরু হয়েছিল কত থেকে, 31 থেকে, কিন্তু এখানে তো আমি 31 লিখি নেই, এখানে আমি লিখছি 25.5। তো এখানে আমি দাগ দিমু, ঠিক আছে, এই যেটার সাথে আমি দাগ দিমু, কিন্তু দাগটা একটু ভাঙা ভাঙা ভাবে, মানে এই যেমন বাদ দিয়ে দেখাই দিয়েছি কীভাবে বোঝা যায় কি না। এই যে আমি এইরকম দাগ দিছি, একেবারে সোজা একটা দাগ দিয়ে দিই স্ট্রেট, এই যেরকম ভেঙে 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 দিছি এখানে। এটা মূলত প্রায় বোঝায়, যেহেতু এইখানে আমি কত নিছি 31 আছে আমাদের, কিন্তু আমি নিছি 25, মানে তার থেকেও বেশি নিছি, এই জন্য আমি এখানে প্রায় দিছি, একদম সোজা দাগ দেইনি। তুমি এইটুক দিয়ে দিবা, নাম্বার কোনো একটা নাম্বার তোমার কাটা যাব না, ঠিক আছে, এই যে এইভাবে দিবা। এদিকটা তো সেম কাজ, আমাদের সর্বোচ্চ মান ছিল কত 90, কিন্তু এখানে আমি বেশি নিয়েছি 95 পর্যন্ত। তো এই পর্যন্ত আমি মিলামও, ঠিক আছে, ভুজ বানানোর জন্য, কিন্তু এখানে আমি একদম দাগটা পুরোপুরি দিব না, আমি একদম ভাঙ্গা ভাঙ্গা, মানে একটু 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 করে দিব। বুঝতে কি পারছি, এই যেরকম বোঝা যায় কিনা বুঝতেছি না আমি, তেমন স্পষ্ট হইতেছে না কিনা তোমাদের কাছে, মানে যেরকম ভাঙ্গা ভেঙে দিছে, যে এই টাইপের দিছি, শেষ। এইটুকু করতে পারছো, তোমার বহুভুজ আঁকা কিন্তু কমপ্লিট। কি করছি আমরা, মধ্যমানগুলি প্রথমে এখানে স্থাপন করছি, প্রথম ঘরে আমি ভাঙা চিহ্ন দিছি, তারপরে একটা ঘর ছাইরে আমি এগুলোর বসানো শুরু করছি। আমরা ওই দিকে একটা করে বেশি নিছি, এই দিকে একটা করে কিনেছি বেশি নিছি, তারপর জাস্ট দেখে দেখে মানগুলি বসাই দিছি, একটা 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 করে অ্যাড করছি। ফাইনালি এই দাগটা আমি এই চিহ্নের মাধ্যমে একত্রিত করছি, শেষের দাগটারও আমি এই চিহ্নের মাধ্যমে একত্রিত করছি। এই যে আমাদের একটা ভুজ তৈরি হয়েছে, এটার নামই হইতেছে আমাদের বহুভুজ। এখন এটার বর্ণনা কীভাবে লিখবা, আমি বইলেই নিয়েছিলাম প্রতিটা গ্রাফের, প্রতিটা ছক কাগজের বর্ণনা আমি সেম কোয়ালিটিতে রাখছি, যাতে মাত্র তুমি একটা মুখস্থ করলে বাকি সবগুলি দিতে পারো, জাস্ট খালি মানগুলি একটু একটু চেঞ্জ হয়েছে। কী মান আসলে, যেমন এইখানটাতে আমরা মধ্যমান নিছি, তো এখন আমি 100 অক্ষ বরাবর মধ্যমানের কথা বলবো। যখন আমি অজীব রেখা করছি তখন আমি কী নিছি, শ্রেণীব্যক্তির ঊর্ধ্বসীমা নিছি। আয়ত লেখার সময় আমি কী নিছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিছি। অন্যগুলোতে আমাদের মান 25 থেকে শুরু হয় না, অন্য কিছু ছিল, তো তখন আমি কি লিখছি, 0 থেকে এত পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন লিখি, মানে এই বিষয়গুলি জাস্ট চিহ্ন, বাকি সবে। তো আমি এটা লিখে দিতেছি, এটার জন্য ওই যে আগের মতো কথাই, ছক কাগজের এক্স অক্ষ বরাবর কি বসেছি, শ্রেণী ব্যক্তির মধ্যমান, শ্রেণী ব্যক্তির মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি, আমি গণসংখ্যা বসাইছি, গণসংখ্যা স্থাপন করি। এরপরে কি করছি, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরের মান কত হইব জানি, প্রতি এক ঘরের মান কত বসাইছি, ঘরের মান চেক করবা কি পার্থক্য কত, পার্থক্য যদি 10 হয় তাহলে আমি 2 করে গুনছি, যদি পার্থক্য 5 হয় তাহলে আমি 1 করে গুনছি। এখানে যেহেতু আমাদের পার্থক্য 10, তাহলে 2 করে গুনছি, তাহলে লিখুন প্রতি এক ঘরের মান 2 একক। এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু এখানে আমি 5ই ধরছি, তাহলে অবশ্যই আমি এক ঘরের মান 1 করে ধরছি, প্রতি এক ঘরের মান 1 একক ধরে, এটা কি আঁকছি, বহুভুজ আঁকছি, তো এটা বলে দিই, ধরে বহুভুজ অঙ্কন করি, বহুভুজ অঙ্কন করি। তারপরে এটা আমাদের মূল বিন্দু, তো লেখা তো মূল বিন্দু হতে কত পর্যন্ত, 25.5 পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি, শেষ। এইটুক লেখা দিছো, তোমার বহুভুজের বর্ণনা কমপ্লিট, আমাদের বহুভুজও কমপ্লিট, গড় মধ্য প্রচুরক সব কিছু কমপ্লিট, সব নিয়ম এখন তুমি পারো। শুধু একটা নিয়ম এখনও বাকি আছে, যদি আমাদের এরকম বক্স আকারে না দিয়ে বক্স ছাড়া মানগুলি দেয়, অবিন্যস্ত কিছু মান দিয়ে দিছে, ওগুলোর সাজায় গুছে তোমার বক্স তৈরি করতে হইব, ওই ব্যাপারটা শুধু আমাদের মিস গেছে। যেহেতু আমরা চাইতেছি পরিসংখ্যানে আমরা 20 অ্যান্সার করতে, এজন্য আমাদের ওই নিয়মটা শিখতে হইব। তো চলো ওই নিয়মটা শিখি।
এরপরই আমাদের পরিসংখ্যানের উপর যে প্রিপারেশন 20-20 পাওয়ার যে প্রস্তুতির একদম কমপ্লিট। ঠিক আছে, তো চলো এবার অবিন্যস্তটা শিখাই। আমাদের ফাইনাল সৃজনশীল অবিন্যস্ত মান দিয়ে দিছে, অনেকগুলি মান দেওয়া আছে এখানে। 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। ক নাম্বারটাতে আমাদের বলছে কোনো শ্রেণীর উচ্চসীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, শ্রেণীর নিম্নসীমা কত। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো কি কি দেওয়া আছে একটু তুলি। আমরা উচ্চসীমাটা জানি, উচ্চসীমা কত দিয়ে দিছে 65। আর কি দেওয়া আছে মধ্যমানটা কত 62.5। কি প্রয়োজন নিম্নসীমা জানা নাই, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই। এবার তুমি মধ্যমানের সূত্র জানো কি, মধ্যমান বা মধ্যবিন্দু কীভাবে বের করে, দুইটারে যোগ করবা, দুইটারে ভাগ করবে, এই প্রক্রিয়া না। তো এইখানে আমাদের মধ্যমানের সূত্রটা কি, মধ্যমান নির্ণয় সূত্র আমরা এখানে নিতেছি প্রথমে নিম্নসীমা বা উচ্চসীমা একটা নিলেই হয়েছে, নিম্নসীমা প্লাসের উচ্চসীমা, নিচে হইতেছে ভাগ 2। এই যে এটাই আমাদের সূত্র, নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2। মধ্যমানের মান তো আমরা জানি কত 62.5। নিম্নসীমা কত দিয়ে দিছে দেওয়া নাই, তো আমরা নিম্নসীমা যা আছে ঠিক তাই লিখে নিলাম নিম্নসীমা। আর এদিকটা তো উচ্চসীমার মান কত দেওয়া আছে 65, নিচে 2-এর মতো 2 আছে। তারপরে আমার যেহেতু এটারে প্রয়োজন আর এর বা ক্রস গুণন করতেছে, এর নিচে মনে মনে একটা 1 আছে, 1-এর সাথে গুণ হইলো, বাম পাশে এসে বললো যা আছে ঠিক তাই নিম্নসীমা প্লাসের 65। এবার যদি আমি 62.5-এর 2 দ্বারা গুণ করি, 62.5 গুণ কত 2, আমাদের রেজাল্ট আসবে 125। আমার তো নিম্নসীমার প্রয়োজন, তো লিখে দিলাম এখানটাতে আমি নিম্নসীমা 125, সেই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস। তো ফাইনালি নিম্নসীমা এর মান কত পাওয়া গেল 60। 125 থেকে যদি আমি 65 বিয়োগ করি 60। এখন এটা যেমন আমাদের উচ্চসীমা দিয়ে দিছে, এরকম উচ্চসীমা জানতে চেতে পারতো নিম্নসীমার কোনো একটা মান, যেমন 60 দিয়ে দিত, এরকম হইতে পারে। প্রক্রিয়া কিন্তু সেম টু সেম, এই নিয়মে তুমি করে নিতে পারবা। ঠিক আছে, আমাদের আরও কিছু ক নাম্বার আছে যেগুলো আমি এখানে সব দেখাইতে পারি নাই। এটার জন্য আমি তোমাদের একটা ক্লাস দিয়ে রাখতেছি, মাত্র তুমি 22টা, কয়টা মাত্র তুমি 22টা এসকিউ, 22টা না সরি 18টা, 22টাও না মাত্র 18টা মেবি, আমি একটু কনফিউজ, 22 বা 18টা, এর মধ্যে একটাই হইব। এতটা আমি এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিয়ে রাখছি, পাইবা তোমরা কমেন্ট বক্সে যাও, ওইখানে দেওয়া আছে, ডিসক্রিপশনে যাও, ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে হইলে হইব কি, ওই ক্লাসটা করার পরে তুমি যেমন সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি ক্লিয়ার হয়ে যাবা, আমাদের সৃজনশীলের যত টাইপের ক আসে সব কিছু এখানে তুমি সমাধান পেয়ে যাবা। ওই ক্লাসটার সাথে তুমি অ্যাড করো, এখান থেকে তো 20 পাইলা, ওইখান থেকে আর অতিরিক্ত 4 তোমার নাম্বার অ্যাড হয়ে যাবে, মানে 24। পরিসংখ্যান দিয়ে তুমি 5 নাম্বার তুলে ফেলছো। ঠিক আছে, তো আমি এখানে সব আসলেই দেখাইতে পারি নাই, অল্প কিছু দেখাইতে পারি, মাত্র আমি 4টা সৃজনশীল নিয়েছি, বুঝতেই তো পারছো লিমিটেশন ছিল। তো এর জন্য আমাদের সৃজনশীলের চিন্তা শেষ, কিন্তু কয়ের একটু চিন্তা রয়ে গেল। এটার জন্য অবশ্যই ক্লাসটা দেখে নাও, বা তোমাদের ঝামেলা যদি হয়ে থাকে যারা ইউটিউবে দেখতেছো, এই কর্নারটাতে ক্লিক দাও, এখানে আমি অ্যাড করেছি, ক্লিক দিয়ে দেখে নিতে পারবা। বা এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে লাস্টের দিকে এই কর্নারে যে এই দিকটাতেও দেখা পাইবা। ঠিক আছে, তো চলো এবার আমরা পরেরটার দিকে তাকাই। পরেরটাতে কি বলছে দেখো, পরেরটাতে বলা হয়েছে কি, শ্রেণীব্যক্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে, প্রচুরক মধ্যক সব কিছু নির্ণয় করা যাবে, কিন্তু সবার আগে আমাদের নিবেশন সারণী তৈরি করতে হইব। তো কিভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি, এই বিষয়টা আমি বিস্তারিত বুঝাই দিতেছি। এটা একটু সময় সাপেক্ষ অঙ্ক, এর একটু ধৈর্য প্লাস কি বলে খেয়াল একটু বেশি দিতে হইব, নাহলে এটা ভুল ভ্রান্তি হওয়ার চান্স অনেক বেশি। আমরা করতেছি খ নাম্বার। প্রথমেই তুমি যে এইগুলা থেকে খুঁজে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানটা বের করো। তো লিখতেছি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। আমি সর্বোচ্চ মান বের করার জন্য একটা নিয়ম অ্যাপ্লাই করি, তো আমার নিয়মটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি মূলত এইভাবে খুঁজি, ধরো আমি সর্বোচ্চ মান খুঁজতেছি, আমি শুরু করলাম এইভাবে, হ্যাঁ 75 মাথায় নিছি, 75 থেকে বড় কেউ কি আছে, 70 কি 75-এর বড় না, তাহলে আমি 75 মাথায় নিতেছি, না বড় না, মানে মাথায় সেট করতেছি। 75-এর বড় হলে আমি থামবো না, না এই যে থামছি, 75 থেকে বড়, এবার মাথায় আমার সেট হলো 95, এর থেকে বড় কেউ পাই কিনা, 95 না 95 থেকে বড় না, 95 থেকে বড় না, একদম না, কেউ নাই, তো বোঝা গেল 95 সবচেয়ে বড়। আমি আর কি এই টেকনিকে করি, আমার কাছে জিনিসটা খুব ফাস্ট হয়ে যায়, তুমি এভাবে ট্রাই দিতে পারো, তুমিও খুব তাড়াতাড়ি বের করতে পারবা। এবার সর্বনিম্ন সেম কোয়ালিটিতে বের করবো, যেমন 75 থেকে ছোট খুঁজতেছি, এই ছোট, হ্যাঁ 70 পাইছি, মাথায় 70, হ্যাঁ 55 আরও ছোটো পাইছি, 37 আরও ছোটো পাইছি, তার থেকে ছোটো খুঁজতেছি, 37 থেকে ছোটো পাইলে আমি থামবো না,
37 থেকে ছোট, 37 থেকে ছোট না, 37 থেকে ছোট পাই নাই, 37 থেকে ছোট এখানে আছে কি না, কোনো জায়গাতে নাই, তাহলে 37 আমাদের সবচেয়ে ছোট। এটা স্যার কি আমার টেকনিক, তুমি এটা ছেলে ফলো করতে পারো, তুমি তোমার টেকনিকও করতে পারো। মূলত কথা এখান থেকে খুঁজে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট মানটা তোমার উদ্ধার করতে হবে, আর কিছু না। খোঁজা হয়ে গেছে, এরপর তোমার বের করতে হবে পরিসর। পরিসর বের করার সূত্র কি জানি, পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার সাথে যোগ কত 1। আমাদের সর্বোচ্চ মান কত 95, সর্বনিম্ন মান কত 37, তার সাথে যোগ কত 1। এখানে একটু বিয়োগ করি, যদি আমি 95 থেকে 37 বিয়োগ করি 58 বের হয়, তার সাথে যদি 1 যোগ করি অবশ্যই 59 হয়ে যায়। এখন কথা হইতেছে এখানে আমাদের পরিসর 59 বের হয়েছে, আমি এখন শ্রেণীব্যক্তি কত ধরবো? যদি আমার প্রশ্নে এরকম বলা থাকে ফিক্সড যে শ্রেণীব্যক্তি তুমি 10 ধরো, তাহলে আমি 10 ধরবো। যদি বলা না থাকে সেক্ষেত্রে আমি 5ও ধরতে পারি, 10ও ধরতে পারি, অন্য যে কোনো সংখ্যা ধরতে পারি, কিন্তু যদি 5-10এই থাকো তাহলে অঙ্ক ইজি হয়। 6-7 যা খুশি তা নেওয়া যায়, কিন্তু আমরা যদি 10 বা 5 নেই, সবচেয়ে বেশি ভালো হয় 10 নিলে। কিন্তু যদি আমাদের এই পরিসরের মানটা 50-এর ছোটো বের হয়, 50-এর ছোটো বের হয়, কত বের হয়েছে আমাদের 59, যদি এই মানটা 50-এর ছোটো বের হইতো তাহলে অবশ্যই তুমি শ্রেণীব্যক্তি 5 ধরো, 10 ধরো না, সেক্ষেত্রে ঘর অনেক কম হইব, হিসাবটা ছোট হয়ে যাব, দেখতে কেমন জানি হইব। তো এই জন্য যদি আমাদের 50-এর নিচে থাকে আমরা শ্রেণীব্যক্তি 5 ধরবো, আর যদি আমাদের 50-এর উপরে হয়ে যায় সেক্ষেত্রে আমরা কত ধরবো 10। আর যদি তোমার ফিক্সড এমন প্রশ্নে বইলা দেয় যে শ্রেণীব্যক্তি 10ই ধরতে হবে, সেক্ষেত্রে আর কিছু করার নাই, তোমার 10ই ধরতে হইব। তো এখানে আমার বলা আছে 10 ধরতে, তুমি লিখে দিলাম শ্রেণী কি লেখছে ব্যক্তি, শ্রেণীব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যাটা কীভাবে বের করে, আর শ্রেণী সংখ্যা জিনিসটা কি আগে ভাগ দিই, তারপর বলতেছি। এখানে 59, এটা আমি ভাগ দিলাম 10 দ্বারা, তাহলে অবশ্যই পাওয়া যাবে 5.9। যদি দশমিকের কিছু একটা বের হয়, ধরো 7.13ও বের হয়েছে, তুমি ঢেউ দিয়া লিখে দেবা 8, বা এখানে প্রায় লিখে দিবা, মানে একটা পূর্ণ সংখ্যার পর যে বাড়তি কিছু একটা থাকে দশমিকের, এর পরের পূর্ণ সংখ্যাটা তুমি নিবা, সহজ কথা। আমাদের এখানে 5.9 বের হয়েছে, তাহলে আমি এখানে কত লিখে দিলাম 6 লিখে দিলাম, বুঝছি ঘটনা। যদি আমার এখানে 5.1ও বের হইতো, ধরো 9 তো অনেক বড় সংখ্যা, যদি আমার 5.1ও বের হইতো সেই ক্ষেত্রে আমি কত লিখে দিতাম 6, বিষয়টা কি বুঝছি? এইটুকু শুধু মাথায় রেখো। এখন কত হইতেছে, এখানে আমি এই 6 যে জানলাম এটা আসলে কি, ওই যে আমরা বক্স রেডি করি না, তো কয়টা বক্স হবে এটা সেটার সংখ্যা। এইখানে আমরা পাইছি 6, কিন্তু আমরা বক্স তৈরি করবো মোট একটা বেশি 8টা। কয়টা বক্স তৈরি করবো, সরি একটা না দুইটা, কয়টা দুইটা বক্স বেশি তৈরি করবো 8টা, কারণ একটাতে আমরা বাংলা লিখবো, ওই যে শ্রেণী ব্যক্তি, তারপর মধ্যমান বা যেটাই প্রয়োজন পড়ে, আর নিচে আমরা মোট লেখার জন্য আরেকটা ঘরে রেখে দেবো। তো এই জন্য আমরা ঘর অতিরিক্ত কয়টা তৈরি করবো 2টা। 6 পাইছি 8টা করতেছি, 8 পাইলে 10টা করতাম, মানে এই প্রক্রিয়া, যাই পাইবা তার থেকে কয়টা বেশি 2টা বেশি। গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমরা আমাদের বক্স রেডি করছি। আমাদের বক্স কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 6টা থেকে 2টা বেশি, আর এইভাবে ঘর করছি 3টা। মূলত আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতেছি, এই জন্য আমাদের ঘর সংখ্যা 3টা, যেটার প্রথম ঘরের নাম হইব শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি তুমি কিভাবে লিখবা, কথা হইতেছে আমাদের গাইডে অনেকভাবে দেওয়া থাকে, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একটা নিয়ম বলতেছি, জাস্ট এটা মানবা। এখানে আমাদের সর্বনিম্ন মান কত 37 না, তুমি 37 থেকেই গণবা। অনেকে আছে সুন্দর করার জন্য এটা 35 থেকে গণে, সেক্ষেত্রে হইতে পারে, কিন্তু আমার কথা একটাই, তুমি এখানে যেহেতু লাস্টে মানে সবচেয়ে ছোটো মান কত 37 না, তুমি 37 থেকেই গণবা। তুমি শ্রেণী ব্যবধান কত ধরছো 10 ধরছো না, তো 37 সহ 10টা ঘর গণো, এভাবে 37 38 39 40 41 42 43 44 45 46, বুঝতে পারছি? আমাদের 37 সহ 10টা ঘর, তো 37 থেকে 46। সেমভাবে এখানে আমাদের কত হইব 47 হইব, 47 থেকে কত 56 পর্যন্ত, এখানে হইব 57, 57 থেকে 66 পর্যন্ত, এখানে 67 হইব, এখানে আমাদের 76 পর্যন্ত, এখানে আমাদের 77 হইব, এখানে আমাদের 86 পর্যন্ত, এখানে আমাদের 87 হইব, এখানে আমাদের 96 পর্যন্ত। আমাদের লাস্টের মান মানে সবচেয়ে বড় মানটা ছিল 95, আমরা এখানে 96 পর্যন্ত রয়েছে, মানে সব কভার হয়েছে, সব কভার হয়ে গেছে। এরপরে শ্রেণীব্যক্তি লিখলাম, এরপরের ঘরে তুমি লিখবা ট্যালি বা টালি, যেটা বলো টালি, আর এটা হচ্ছে আমাদের গণসংখ্যা।
এবারের কাজটা একটু সময় সাপেক্ষ, একটু ধৈর্য নেওয়া করতে হবে আর খেয়াল দেওয়া করতে হবে অবশ্যই। তো আমি কিভাবে খেয়াল রাখি, কীভাবে আমার ভুলভ্রান্তি হয় না এই বিষয়টা ধরাই দিই। প্রথমে আমি এইখানে তাকাই, এখানে আমি প্রথমে 75 লিখতেছি, এই যে 75 একটা দাগ দিয়ে দিলাম, ছোটো করে পেন্সিল একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখো তো 75 এখানে কোন ঘরে আছে, অবশ্যই এই ঘরটাতে, যেটার নাম কত আমাদের 67 থেকে 76, এই ঘরে আমাদের 75-এর অবস্থান, দাগ দিয়ে দিলাম। তারপরে আছে 70, 70 কোন ঘরে আছে, 70 অবশ্যই এই ঘরটাতেই আছে, আরেকটা দাগ দিয়ে দিলাম। এরপর আছে 55, 55 কোন ঘরে আছে, এই ঘরটাতে, 47 থেকে 56, এইখানে একটা দাগ দিয়ে দিলাম। মানে আমি এইখান থেকে খুঁজবো এটা কোন ঘরে আছে, ওই ঘরে একটা দাগ দিয়ে দিব, আর কিছু না। তারপর আছে 37, 37 কোন ঘরে আছে, একটা দাগ দিয়ে নেই, 37 আছে একদম উপরের ঘরে। তারপরে আছে আমাদের 61, 61 কোন ঘরে, 61 আছে এই ঘরটাতে। তারপরে আছে আমাদের 42, 70, 42 আছে কোন ঘরে, 42 আছে এই ঘরে। 70 আছে কোন ঘরে, 70 আছে আমাদের এই যে এই ঘরটাতে। তারপরে আমাদের 95, 82, 95, 82 খুঁজি, 95 একদম লাস্টের ঘরে। আর কত বলছি, 82, 82 আছে আমাদের এই যে এই ঘরটাতে। তারপরে আছে আমাদের 45, 46, 45 কোন ঘরে, এই ঘরে। আরেকটা আছে আমাদের 66, 66 আমাদের এই ঘরটাতে। 53, 70, 53 কই, এই যে আমাদের 53, আর আমাদের 70 কই, এই যে 70। এভাবে করলে হইব কি, তোমার ভুলভ্রান্তি হওয়ার চান্স নাই। তোমারে পরীক্ষার হলে ধরো তোমার খাতা এখন চেক করতে আসলো স্যার, বন্ধু একটা দাগ দিল, তুমি এই অবস্থাতে যদি দাগ না দাও তুমি কনফিউজড হয়ে যাবে, একটু সময় গেছে তুমি ভুলে যাবে তুমি কোন জায়গায় ছিলা। যেমন এই যে এখনই তাকায় আমি কনফিউজড হয়ে যেতাম যদি দাগগুলি না থাকতো, আমি বলতাম আমি কোন জায়গায় আছি, একটু কনফিউজড হয়েই যেতাম। আর এইখানে তুমি যদি কনফিউজড হয়ে একটা মান ভুল লেখো, ওইটা খুঁজে পাইতে পাইতে যেই সময় লাগবে এই সময় তুমি নতুন করে আবার করতে পারবা। তো এই জন্য এই বিষয়টা একটু সাবধানে করবা। আর অবশ্যই পেন্সিল একটু দাগ দাগ দিয়ে নেবে তুমি কোন পর্যন্ত করছো। যেমন আমি এখন যদি ব্যাক করি আমি ইজিলি বলতে পারি আমি কোন পর্যন্ত দাগাইছি, আমি দাগাইছি 70 পর্যন্ত। এবার আমি 47 থেকে শুরু করলাম, এই যে 47, 47, 62, 47 কই আছে, 47 আছে এই ঘরটাতে। 62 আছে কোন ঘরে, 62 আছে এই ঘরটাতে। তারপরে আছে 70, 70 আছে কোন ঘরে, এই ঘরটাতে। আমরা চারটা এইভাবে দিই, মানে চারটা পর্যন্ত 1 2 3 4 দিই, কিন্তু 5 নাম্বারটা আমরা এইভাবে দিই। তো এই যে আমাদের 5 নাম্বারটা, বুঝতে পারছি। এই যে আমরা যে 70 পেয়েছি, 70টা এই ঘরে আছে, দেওয়ার ফলে 5টা হলে যে একটা প্যাকেট বানাইলাম 5-এর, বুঝছি। এবার কত আছে, 85, 72, 85 কই আছে খুঁজি, এই যে আমাদের 85-এর ঘর। তারপর আমাদের 72-এর ঘর, এটাই দিয়ে দিলাম। এবার আছে আমাদের 63, 78, 63 কই আছে, 63 এই ঘরটাতে। তারপর কত আছে, 78, 78-এর শ্রেণীর পরের ঘরে। 60, 65, 60 আছে এই ঘরটাতে, এই যে 5টা হয়ে গেল। তারপর আছে আমাদের 65, 65 আমাদের এই ঘরে। এবার কত আছে, 57, 73, 57 কই, 57 এই ঘরে। তারপরে আছে 73, 73 কোন ঘরে, এই ঘরটাতে। এবারে এদিকে এসে পড়ি, 87 আছে, 50 আছে, 87 খুঁজি, 87 এই ঘরটাতে। তারপরে আছে আমাদের 50, 50 আছে অবশ্যই আমাদের এই ঘরটাতে, 5টা হয়ে গেল। 64, 74, 64, 74, 64 কই আছে, 64 আছে আমার এই ঘরে। আর আমাদের 74 আছে কোন ঘরে, 74 আছে এই ঘরটাতে। এবার আছে আমাদের 70, 72, এই যে আমাদের 70, এই যে আমাদের 72, 70 কই, খুঁজি খুঁজি খুঁজি, এই যে আমাদের 70, 72 এই ঘরেই। এবার একটু গণি, এখানে আমি টালি সংখ্যা কয়টা পাইছি, 2টা, এখানে পাইছি 5টা, এখানে পাইছি 5টা, 6টা, 7টা, 8টা, এখানে পাইছি আমি 5টা। একটু ভুল করছি, ভুল আসলে করিনি, দাগ ঠিক আছে, আমি ঠিক করতে পারবো। 1 2 3 4 5 নাম্বার দাগটা আমাদের এইভাবে দেওয়া লাগে, এই যে এইভাবে, ওইটা আমি 6টা দিয়ে ফেলছিলাম। তো 5টায় কত হইলো, 10টা। এখানে কত হইলো, 3টা, এখানে কয়টা হইলো, 2টা। এখন হইতেছে ফাইনাল ফিনিশিং লাইন, তুমি কি ঠিকঠাক করছো নাকি ভুল করছো এখনই বের হয়ে যাবো। কীভাবে বের হইব, তুমি এইখানে লিখবা n, আর এই সবার যোগফলটা বের করবা। যদি আমি লিখি এখানে আছে 2 যোগ 5 যোগ 8 যোগ 10 যোগ 3 যোগ 2, ক্লিক দিলাম, 30 বের হয়েছে। আমাদের শিক্ষার্থীর সংখ্যাও ছিল 30, তাহলে বোঝা গেল আমি ভুলভ্রান্তি করি নাই, আমার সব কিছু ঠিক আছে। এখন যদি মনে করো এইখানে আমার ধরো 29টা বের হইতো বা 31টা বের হইতো বা 28টা বের হইতো, আমি খুঁজতাম কীভাবে যে আমি কোনটা মিস করছি। তো এই জন্য এটা খুব সাবধানে করতে হইব, ঠিক আছে। এটা একটু সময় সাপেক্ষ, আগেই বলতেছি, সাবধানে ধৈর্য নিয়ে করো যাতে প্রথম চান্স এটা পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে। এখন তুমি কী নির্ণয় করছো, তুমি কিন্তু মাত্র এটা থেকে গণসময় নিবেশন সারণী তৈরি করছো। এখন এই সারণী তোমার কাছে জানা আছে, তোমার এর থেকে কেউ প্রচুরক বের করতে বললো, পারবা না। সবচেয়ে বড় গণসংখ্যা এটা, তাহলে এটা আমাদের প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী চিনছি, আমি এখন প্রচুরকের সূত্র জানি, L প্লাস F1/F1 প্লাসের F2 ইন্টু H, করতে পারবো, সমাধান করতে পারবো। তো আমাদের খ নাম্বার কিন্তু কমপ্লিট, আমাদের আসলে গ নাম্বারও কমপ্লিট। এর থেকে সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে বললো। আচ্ছা, সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে কয়টা ঘর লাগে, 5টা না। এখানে তুমি শ্রেণীব্যাপ্তি জানো, গণসংখ্যা জানো, শ্রেণীব্যাপ্তি থেকে তুমি মধ্যমান বের করতে পারবা,
তারপর তুমি গণসংখ্যা আর এটার হেল্প নিয়ে ধাপ বিচ্যুতি বের করতে পারবা, দুটার গুণ করতে পারবা। মানে এইটুক জানা আছে, বাকি তুমি গড়ের নিয়ম যা শিখছো, মধ্যকের নিয়ম যা শিখছো, যা আমি শিখাইছি এই ক্লাসেই শিখেছি, সেম ওই নিয়ম অ্যাপ্লাই দিবা, এটা হয়ে যাব। বুঝতে পারছি? মানে এইটুক দিয়ে আমি জাস্ট এটার আগের অঙ্কগুলো একটা প্যাটার্নে নিয়ে আসলাম। এখন গড়, মধ্য, প্রচুরক যেইভাবে করে হুবহু তুমি ওইভাবে করতে পারবা। তো এটা তোমার কাছে, এটা আমি করতেছি না। মূলত বলছিলাম 4টা সৃজনশীল আমার হয়ে গেছে দেখানো, এটুক তুমি নিজেই এখন পারবা, এটুক আমি শিওর। এখনও যদি ক্লাসে কোনো জায়গায় প্রবলেম থাকে আবার একটু টাইনে ওই জায়গাটায় দেখো, তুমি আবার দেখো, তাইলেই হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আর এরপরে তোমার ভেতরে যদি এক্সট্রা কিছু শেখার আগ্রহ থাকে যে না আমি তাও শিখতে চাইতেছি ব্যতিক্রমগুলি, তাইলে এই যে স্ক্রিনে হয়তো একটা প্লে লিস্ট দেখতে আসো, প্লে লিস্ট না একটা ভিডিও দিয়ে দিতেছি, প্লে লিস্টটাও আছে, প্লে লিস্টে তুমি অবশ্যই পাইবা এসএসসির জন্য যতগুলি চ্যাপ্টার আছে সব কয়টা ক্লাসের শিওর শট এক প্লে লিস্টে আমি রেডি রাখছি, ওটার দেখা পাইবা। আর এরপরে তুমি পরিসংখ্যানের যে মাস্টার ক্লাসটা করেছি, যেখানে এভরিথিং সব আছে পরিসংখ্যানে, ওই ক্লাসটা পাইবা, ক্লিক দিয়ে দেখে নিতে পারো। তো আমার এই ক্লাসটা এখানেই শেষ করতেছি, দেখা হইতেছে সামনে আমাদের এই পরিসংখ্যানেরই এমসিকিউর সমাধান নিয়ে।